এইচএসসি বোর্ড পরীক্ষার এমসিকিউ সলভ ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব উদ্ভিদ বিজ্ঞানের প্রথম অধ্যায় থেকে। অধ্যায়টির নাম হচ্ছে কোষ ও এর গঠন। এখানে দেখে নিই আমরা প্রথমে কি কি টপিক আছে। এখানে টপিকগুলো হচ্ছে কোষ, কোষের প্রকারভেদ, কোষের গঠন ও কোষস্থ নির্জীব বস্তু, এভাবে 1, 2, 3, 4, 5টি টপিক আছে এবং বহুপদী উদ্দীপক সংখ্যক প্রশ্ন আছে। এখানে প্রত্যেকটা টপিক নিয়ে অনেকগুলো প্রশ্ন আছে এবং পাশাপাশি ওই টপিকের সকল বেসিক থেকে শুরু করে যা কিছু জানা দরকার সবকিছু দেওয়া আছে। আমি চেষ্টা করব তোমাদের সবগুলো বুঝিয়ে দেওয়ার জন্য। তো চলো আমরা টপিকে ঢুকে যাই। আচ্ছা, এখানে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে কোষ। টপিক 1 হচ্ছে কোষ, কোষের প্রকারভেদ, কোষের গঠন ও কোষস্থ নির্জীব বস্তু থেকে বলা হয়েছে আদিকোষী জীব কোনটি? আদিকোষী জীব সঠিক উত্তরটি দেওয়া আছে মাইক্রোপ্লাজমা। এখন এখানে আদিকোষী জীবের যে ভাগগুলো সেগুলো সবকিছু আমরা বুঝে নিই একটু। কোষ হচ্ছে দুই প্রকার। প্রথমে শারীরবৃত্তীয়ভাবে কোষ দুই প্রকার, দেহকোষ আর হচ্ছে জনন কোষ বা গ্যামেট। এটা হচ্ছে শারীরবৃত্তীয়ভাবে, কিন্তু নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কোষ হচ্ছে দুই প্রকার, আদিকোষী আর একটা হচ্ছে প্রকৃতকোষী। আমাদের এখানে প্রশ্ন হচ্ছে আদিকোষী জীব কোনটি? আদিকোষী জীব হচ্ছে মাইক্রোপ্লাজমা, ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, মোনেরা রাজ্যের সকল জীব, এগুলো হচ্ছে আদিকোষীর অন্তর্ভুক্ত। এবং প্রকৃতিকোষীর অন্তর্ভুক্ত তাহলে কোনগুলো হবে? বাকি যেগুলো আছে যেমন শৈবাল, ছত্রাক, ব্রায়োফাইটস, টেরিডোফাইটস, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম, এগুলো সব হচ্ছে আমাদের প্রকৃতকোষী। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে আমাদের? মাইক্রোপ্লাজমা। তারপরের প্রশ্ন, পুষ্টির অভাবজনিত কোষের মৃত্যুকে কি বলা হয়? পুষ্টির অভাবজনিত কোষের মৃত্যুকে বলা হয় অ্যাপোপ্টোসিস। এটা হচ্ছে বিবর্তনের চ্যাপ্টারের কোশ্চেন মেইনলি, তো এটাকে বলা হয় অ্যাপোপ্টোসিস। আচ্ছা, পরবর্তী কোশ্চেন, কোষ আবিষ্কার করেন কে? সঠিক উত্তর হচ্ছে রবার্ট হুক। কোষ আবিষ্কার করেন রবার্ট হুক। ডারউইন হচ্ছে বিবর্তনের জনক হচ্ছে ডারউইন। আর রবার্ট ব্রাউন হচ্ছে নিউক্লিয়াস। রবার্ট ব্রাউন হচ্ছে নিউক্লিয়াস, এটা আমরা সবাই জানি। এবং লিওয়েল হুক হচ্ছে আমাদের আদিকোষী জীবের জন্য। আচ্ছা, তারপরের প্রশ্ন, কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক কোনটি? এখানে সঠিক উত্তরটি দেওয়া আছে মাইসিলি। কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক হচ্ছে মাইসিলি। আমরা সবাই জানি কোষ প্রাচীরের গাঠনিক একক হচ্ছে মেইনলি সেলুলোজ বলা হয় কোষ প্রাচীরের গাঠনিক একককে। কিন্তু এখানে মাইসিলি কেন হয়েছে উত্তরটা, এখানে একটু ব্যাখ্যা দেওয়া আছে, ব্যাখ্যাটা আমরা আগে দেখে নিই। এই যে এখানে এই যে 20টি মাইসিলি সমান হচ্ছে একটি মাইক্রোফাইব্রিল। মানে মাইসিলি হচ্ছে বড় একক, তার চেয়ে ছোট এককটা হচ্ছে মাইক্রোফাইব্রিল, তার চেয়ে ছোট একক হচ্ছে মাইক্রোফাইব্রিল, তার চেয়ে ছোট হচ্ছে আবার একটি মাইক্রোফাইব্রিল। মানে সবচেয়ে ছোট এককটা হচ্ছে মাইসিলি। আর যদি বলা হতো শুধুমাত্র কোষ প্রাচীরের গঠন, তাহলে আমরা দিতাম হচ্ছে সেলুলোজ। কিন্তু এখানে বলা হচ্ছে ক্ষুদ্রতম কথাটি আসলে আমরা মাইক্রোফাইব্রিল দিব। তারপরের প্রশ্ন, এখানে সেলুলোজ নিয়ে বাকি সব ব্যাখ্যা দেওয়া আছে। আর তারপর কোষঝিল্লির ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য? ভেদ্য, ত্রিস্তরী, প্লাজমা যুক্ত, স্থিতিস্থাপক। সঠিক উত্তর হচ্ছে স্থিতিস্থাপক। ভেদ্য কোষঝিল্লি হচ্ছে ভেদ্য না, কোষঝিল্লি হচ্ছে অর্ধভেদ্য। কোষঝিল্লি অর্ধভেদ্য এবং দ্বিস্তরী না, ত্রিস্তরী না। কোষ প্রাচীর হচ্ছে ত্রিস্তরী এবং কোষঝিল্লি হচ্ছে দ্বিস্তরী। আর প্লাজমা যুক্ত হচ্ছে কোষ প্রাচীরকে বলা হয় প্লাজমা যুক্ত। কোষঝিল্লিতে প্লাজমা থাকে না, কোষঝিল্লি শুধুমাত্র স্থিতিস্থাপক পর্দা দ্বারা গঠিত। এখানে আমরা কিছু ব্যাখ্যা দেখতে পাচ্ছি যে প্লাজমা মেমব্রেন আর কোষঝিল্লির গঠনে কি কি আছে? লিপোপ্রোটিন জাতীয় আছে, তারপর হচ্ছে প্লাজমা আছে, সাইটোমেমব্রেন, বায়োমেমব্রেন, এগুলো আছে। এবং এই পার্টটুকু ইম্পর্টেন্ট। এই পার্টটুকুতে কি বলা আছে দেখো, এখানে বলা আছে প্লাজমা মেমব্রেনের গঠন সংক্রান্ত বিভিন্ন মডেল। মানে প্লাজমা মেমব্রেনের কিছু গঠন সংক্রান্ত মডেল আছে। কি কি দেওয়া আছে দেখো, বাটারফ্লাই স্যান্ডউইচ মডেল, যেটা হচ্ছে ডেনিলি এবং ডেভসন করেছে সবার প্রথমে 1935 সালে। তারপর ইউনিট মেমব্রেন হাইপোথিসিস, এটা হচ্ছে রবার্টসন করেছে 1959 সালে। তারপর প্রোটিন ক্রিস্টাল হচ্ছে 1970 সালে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমাদের, সেটা হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। ফ্লুইড মোজাইক মডেলটা কে করেছে? সিঙ্গার ও নিকলসন। এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, 1972 সালে। এই কয়েকটা মডেল হচ্ছে প্লাজমা মেমব্রেনের মডেল। তারপরের প্রশ্নটা দেখে নিই আমরা। ওকে, তারপর হচ্ছে এখানে দেওয়া আছে কোষঝিল্লির
ভৌত এবং রাসায়নিক কিছু বৈশিষ্ট্য, যেমন এই যে কোষঝিল্লি দ্বিস্তরী, যেটা আমরা আগের এমসিকিউটায় বলেছিলাম যে কোষঝিল্লি হচ্ছে দ্বিস্তরী। তারপর ফ্লুইড মোজাইক মডেল নিয়ে কিছু কথা বলা আছে, যে ফ্লুইড মোজাইক মডেলকে হিমশৈল ও আইসবার্গ মডেল বলা হয়। এটা কিন্তু এমসিকিউ এর জন্য মোটামুটি ইম্পর্টেন্ট, যে ফ্লুইড মোজাইক মডেলকে কি বলা হয়। এবং ফ্লুইড মোজাইক মডেলের গাঠনিক যে 4টি উপাদান সেগুলো এখানে দেওয়া আছে: ফসফোলিপিড বাইলেয়ার, মেমব্রেন, প্রোটিন, গ্লাইকো, ক্যালিক্স, কোলেস্টেরল। এই জিনিসগুলো আমাদের একটু দেখে নিতে হবে। আচ্ছা, তারপরের প্রশ্ন, গ্লাইকোকেলিক্স গঠিত হয় কোন উপাদান নিয়ে? সঠিক উত্তর হচ্ছে গ্লাইকোলিপিড এবং গ্লাইকোপ্রোটিন। কেলিক্স মানেই হচ্ছে লিপিড এবং প্রোটিন দ্বারা গঠিত একটি উপাদান। কেলিক্স মানে লিপিড এবং প্রোটিন দ্বারা গঠিত একটি প্রোটিন উপাদান। তারপর বলা আছে জীবনের ভৌত ভিত্তি কোনটি? জীবনের ভৌত ভিত্তি মানে সকল জীবে, আদি কোষী হোক, প্রকৃত কোষী হোক, ব্যাকটেরিয়া, সব ধরনের কোষে কোনটি থাকে? সব ধরনের কোষে হচ্ছে প্রোটোপ্লাজম থাকে। তাহলে সঠিক উত্তর হচ্ছে প্রোটোপ্লাজম। জীবনের ভৌত ভিত্তি হচ্ছে প্রোটোপ্লাজম। তারপর বলা আছে প্লাজমা মেমব্রেন এর খাত সৃষ্টির জন্য কোনটি দায়ী? প্লাজমা মেমব্রেনের খাত সৃষ্টির জন্য দায়ী অ্যাক্টিন ও মায়োসিন। খাত সৃষ্টির জন্য দায়ী হচ্ছে অ্যাক্টিন ও মায়োসিন। তারপরে প্রশ্ন দেওয়া আছে মধ্যপর্দায় অধিক পরিমাণে কোনটি থাকে? আচ্ছা, এখানে মধ্যপর্দা মানে হচ্ছে এটা কোষ প্রাচীরের কথা বলেছে, কোন পর্দায় কি আছে এইসব জিনিসগুলো ব্যাখ্যা আছে, এগুলো জানবো আমরা। মধ্যপর্দায় অধিক পরিমাণে থাকে হচ্ছে পেকটিক অ্যাসিড। পাশাপাশি কোষ প্রাচীরের ক্ষুদ্র ছিদ্রপথে সাইটোপ্লাজমিক সংযোগকে বলা হয় প্লাজমাডেজমাটা। এটা হচ্ছে আগের কোশ্চেনে ছিল যে কোষ ঝিল্লিতে কোনটি থাকে, তখন অপশনে ছিল প্লাজমাডেজমাটা, যেটা আমরা বলেছিলাম যেটা হচ্ছে কোষ প্রাচীরে থাকে। তার মানে এই যে এখানে দেওয়া আছে যে অবস্থিত থাকে তাকে কি বলা হয়? প্লাজমাডেজমাটা। তারপর কোষ গহ্বরের চারপাশে যে পাতলা আবরণ থাকে তাকে কি বলা হয়? কোষ গহ্বরের চারপাশে পাতলা আবরণকে বলা হয় টোনোপ্লাস্ট। তারপর প্লাজমা মেমব্রেনের ফ্লুইড মোজাইক মডেলের কোন অংশটি তরল? এখানে লিপিড এবং প্রোটিন এই দুইটা হচ্ছে প্লাজমা মেমব্রেনের ফ্লুইড মোজাইক অংশের বস্তু, কিন্তু এখানে তরল কোনটা? তরল হচ্ছে লিপিড। লিপিডটা হচ্ছে তরল, প্রোটিনটা তরল না, লিপিডটাকে তরল বলা হয়। তারপর কোনটি ফসফোলিপিডের উদাহরণ? ফসফোলিপিডের উদাহরণ দেওয়া আছে এখানে কিউটিন, সুবেরিন, টার্পিন। এগুলো কোনো ফসফোলিপিড না, এগুলো হচ্ছে শুধুমাত্র প্রোটিন। আর ফসফোলিপিড হচ্ছে শুধুমাত্র লেসিথিন। তারপর পরের টপিক, বিভিন্ন সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর গঠন ও কাজ। কোন অঙ্গাণুটি অটোফেগি এর সাথে জড়িত? অটোফেগি এবং অটোলাইসিস, এই যে এই দুইটা প্রশ্ন, অটোফেগি এবং অটোলাইসিস এই দুইটার সাথে জড়িত একটি অঙ্গাণুর নাম হচ্ছে লাইসোজোম। তাহলে প্রথম প্রশ্নের উত্তর হবে লাইসোজোম। এবং নিচের কোন অঙ্গাণুটি অটোলাইসিস ঘটায়? এটির উত্তর হবে লাইসোজোম। এখন অটোফেগি কি আর অটোলাইসিস কি এখানে ব্যাখ্যা দেওয়া আছে। যেমন লাইসোজোমের কাজ ফ্যাগোসাইটোসিস বা আক্রমণকারী জীবাণু বক্ষণ করে। লাইসোজোমের কাজই হচ্ছে আমাদের কোষকে রক্ষা করে, বক্ষণ করে। লাইসোজোম নানা প্রকার এনজাইম ধারণ করে। খাদ্যাভাব দেখা দিলে কোষস্থ উপাদান এই যে এটা খাদ্যাভাব দেখা দিলে কোষস্থ উপাদান ও অঙ্গাণুগুলোকে ধ্বংস করে। যদি শুধু অঙ্গাণুগুলোকে ধ্বংস করে তাহলে তাকে বলা হয় অটোফেগি, যা লাইসোজোমের কাজ। এবং অটোলাইসিস কোনটা? প্রতিকূল অবস্থায় সম্পূর্ণ কোষ বা দেহকে ধ্বংস করে দেয়, তাকে বলা হয় অটোলাইসিস। মানে যদি শুধুমাত্র যদি অঙ্গাণু ভক্ষণ করে, অঙ্গাণু ভক্ষণ, তখন হবে এটা লাইসোজোমের অটোলাইসিস। অটোলাইসিস। আচ্ছা, শুধুমাত্র যদি অঙ্গাণু ভক্ষণ করে তখন এটাকে বলা হবে অটোফেগি। আর যদি প্রতিকূল অবস্থায় সম্পূর্ণ কোষকে ধ্বংস করে দেয় তখন এটাকে বলা হবে অটোলাইসিস। অটোলাইসিস হচ্ছে সম্পূর্ণ কোষকে ধ্বংস। এই দুইটা জিনিস মাথায় রাখতে হবে, যে শুধুমাত্র যদি অঙ্গাণুকে ভক্ষণ করে তাহলে সেটাকে বলা হবে অটোফেগি, এবং যদি সম্পূর্ণ কোষকে ধ্বংস করে তাহলে সেটাকে কি বলা হয়? অটোলাইসিস। এখান থেকে এতটুকুই ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে লাইসোজোম আবিষ্কার করেন কে? বিজ্ঞানীগুলোর নাম জানতে হবে। এখানে ক্রিস্টিয়ান লে ডিউবে, এটা হচ্ছে লাইসোজোমের আবিষ্কারক।
লাইসোজোম নিয়ে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে লাইসোজোমকে বলা হয় আত্মঘাতী থলিকা, কোষের আত্মঘাতী থলিকা, যেহেতু এটি আমাদের ব্যাকটেরিয়া থেকে কোষকে রক্ষা করে, বা সুইসাইডাল স্কোয়াড বা ব্যাক। এই দুইটা নাম হচ্ছে লাইসোজোমের। আর হচ্ছে লাইসোজোম, আরবিসি তে লাইসোজোম থাকে না, এটাও ইম্পর্টেন্ট যে কোথায় লাইসোজোম অনুপস্থিত থাকে না। তো উদ্ভিদ, যে কোনো উদ্ভিদ কোষে হচ্ছে লাইসোজোম থাকে না, কিন্তু আরবিসি তে প্রাণী কোষে সব জায়গায় থাকলেও শুধুমাত্র আরবিসি তে থাকে না। তারপর বলা হচ্ছে এন্ডোসিম্বয়েন্ট বলা হয় কাকে? এন্ডোসিম্বয়েন্ট, এন্ডো কথাটির মানে হচ্ছে অন্ত, মানে কোনো কিছুর ভিতরে। অন্ত, অন্তর সহজীবী। এন্ডোসিম্বয়েন্ট, এই পুরা সিম্বয়েন্ট, এন্ডোসিম্বয়েন্ট মানে হচ্ছে অন্তর সহজীবী। অন্তঃসহজীবী, প্রাচীনকালে মাইটোকন্ড্রিয়াকে অন্তঃসহজীবী বা মুক্ত স্বাধীন ব্যাকটেরিয়া হিসেবে ধরা হতো, যার কারণে এখনো মাইটোকন্ড্রিয়াকে এন্ডোসিম্বয়েন্ট বলা হয়। এখানে মাইটোকন্ড্রিয়া নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে, যেমন মাইটোকন্ড্রিয়ার আবিষ্কারক কে? কলিকার, এটা খুব ইম্পর্টেন্ট। মাইটোকন্ড্রিয়ার আবিষ্কারকের নাম হচ্ছে কলিকার। আর মাইটোকন্ড্রিয়নের উপস্থিতি লক্ষ্য করেন কে? যদি এরকম আসে প্রশ্ন যে মাইটোকন্ড্রিয়নের উপস্থিতি লক্ষ্য করেন কে, তাহলে এটার উত্তর হবে অল্টম্যান। আবার আরেকটা আছে হচ্ছে কালভেন্ডা। কালভেন্ডা কি করেছে? মাইটোকন্ড্রিয়ার নামকরণ করেছে। মানে যদি আসে মাইটোকন্ড্রিয়ার আবিষ্কারককে, তাহলে কি বলবো আমরা? কলিকার। মাইটোকন্ড্রিয়ার আবিষ্কারক কলিকার। এবং মাইটোকন্ড্রিয়নের উপস্থিতি লক্ষ্য করে অল্টম্যান। এবং মাইটোকন্ড্রিয়া নামকরণ করে, যেটা আমরা সচরাচর চিনি মাইটোকন্ড্রিয়া, সেই নামটা করেন হচ্ছে কালভেন্ডা। এই দুইটা প্রশ্ন সবচেয়ে বেশি আছে এখানে, যে কলিকার এবং কালভেন্ডা কি করেছে। একজন হচ্ছে মাইটোকন্ড্রিয়ার আবিষ্কারক, আরেকজন হচ্ছে মাইটোকন্ড্রিয়ার নামকরণ করে। তারপর হচ্ছে মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বা শক্তিঘর বলা হয়, কারণ এটি শক্তি উৎপন্ন করে। আরেকটা হচ্ছে এই যে মাইটোকন্ড্রিয়ার অভ্যন্তরে নিয়মিত ভাজককে ক্রিস্টি বলে। মানে মাইটোকন্ড্রিয়ার চিত্রের মধ্যে যে ভাঁজগুলো দেখা যায় এরকম, এই ভাঁজগুলোকে বলা হয় ক্রিস্টি। তারপরে হচ্ছে মাইটোকন্ড্রিয়ায় কোন ধরনের রাইবোজোম দেখা যায়? 70S রাইবোজোম থাকে মাইটোকন্ড্রিয়ায়, 70S রাইবোজোম। এই তো এগুলোই শুধুমাত্র মাইটোকন্ড্রিয়া থেকে ইম্পর্টেন্ট। আর এই যে কি কি থাকে উপাদানগুলো, আবরণী বা পর্দা, এই যে বাইরে হচ্ছে মাইটোকন্ড্রিয়া হচ্ছে দ্বিস্তরী পর্দা, দুইটা পর্দা থাকে। তারপর হচ্ছে প্রকোষ্ঠ, মানে তো এই দুই পর্দাকে একত্রে প্রকোষ্ঠ বলা হয়। আর ক্রিস্টি হচ্ছে ভিতরের ভাঁজগুলোকে ক্রিস্টি বলা হয়। অক্সিজোম হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ভিতরে কিছু দানাদার রাইবোজোম দানা থাকে, এরকম দানাদার, এই জিনিসগুলোকে বলা হয় হচ্ছে অক্সিজোম। এবং এটিপি মানে ভিতরে ডিএনএ এর সাথে যে কাজ করে, এটা করার পরে হচ্ছে এটিপি শক্তি উৎপন্ন করে, যাকে এটিপি বলা হয়। এবং এই যে ডিএনএ নিয়ে হচ্ছে রাইবোজোম নিয়ে গঠিত হয় মাইটোকন্ড্রিয়া। এতটুকুই মাইটোকন্ড্রিয়ার জন্য ইম্পর্টেন্ট। তারপর নিচের কোনটিতে বৃত্তাকার ডিএনএ দেখা যায়? বৃত্তাকার ডিএনএ দেখা যায় মাইটোকন্ড্রিয়াতে। মাইটোকন্ড্রিয়ার যে ডিএনএ এটা হচ্ছে বৃত্তাকার হয়, এরকম পেঁচানো, যার কারণে বলা হয় বৃত্তাকার ডিএনএ। তারপর কোন অঙ্গাণুতে গ্রানাম বিদ্যমান? গ্রানাম থাকে কোন অঙ্গাণুতে? মাইটোকন্ড্রিয়া কিন্তু গ্রানাম থাকে না, গ্রানাম থাকে হচ্ছে ক্লোরোপ্লাস্টে। ক্লোরোপ্লাস্টে গ্রানাম কোনটা? এই যে ক্লোরোপ্লাস্টের চিত্রটা যদি এখানে এরকম ভাবে আঁকি, এখানে এরকম চাকতি আকৃতি গঠন করে, আর এদিকে হচ্ছে স্ট্রোমা দিয়ে আবার এরকম চাকতি, এরকম ভাবে একটি ক্লোরোপ্লাস্টে 5 থেকে 6 জোড়া চাকতি থাকতে পারে। এই জিনিসগুলোকে বলা হয় হচ্ছে গ্রানাম। এই জিনিসগুলোকে বলা হয় গ্রানাম, যেটার ভিতরে হচ্ছে ক্লোরোফিল সংযুক্ত থাকে। এখন ক্লোরোপ্লাস্টের গঠন সম্পর্কে কিছু তথ্য দেওয়া আছে, যে ক্লোরোপ্লাস্ট হচ্ছে আবরণী ঝিল্লি, স্ট্রোমা, থাইলাকয়েড ও গ্রানাম। মানে গ্রানাম এবং থাইলাকয়েড একই বস্তু। স্ট্রোমা ল্যামেলা, আর হচ্ছে ফটোসিনথেটিক ইউনিট, এটিপি সিনথেসিস, ডিএনএ ও রাইবোজোম, এগুলো থাকে। আবরণী ঝিল্লি হচ্ছে মাইটোকন্ড্রিয়া এবং কোষ প্রাচীর উভয়ই হচ্ছে দ্বিস্তরী আবরণ বিশিষ্ট অঙ্গ। স্ট্রোমা থাকে, স্ট্রোমাতে মানে 70S রাইবোজোম থাকে। মাইটোকন্ড্রিয়াতেও 70S রাইবোজোম ছিল, এবং ক্লোরোপ্লাস্টেও 70S রাইবোজোম। তারপর বলা আছে থাইলাকয়েড বা গ্রানাম, এই যে এটাকে বলা হয় থাইলাকয়েড বা গ্রানাম। স্ট্রোমা ল্যামেলা হচ্ছে যে এই জিনিসটাই, যে এরকম ভাবে যে মানে সংযোগ স্থাপন করে যে জিনিসগুলো দিয়ে একটির সাথে আরেকটি, এই জিনিসগুলোকে বলা হয় স্ট্রোমা ল্যামেলা। এবং এটিপি সিনথেসিস মানে ডিএনএ যেহেতু থাকে, এটিপি সিনথেসিসও থাকে। এই এতটুকুই। আচ্ছা, তারপরের প্রশ্ন হচ্ছে 7 নাম্বার, ক্লোরোপ্লাস্টের কোথায় ক্লোরোফিল অবস্থান করে? অপশনগুলো আছে থাইলাকয়েড, স্ট্রোমা, স্ট্রোমা ল্যামেলায় এবং ঝিল্লিতে। মানে এই যে আমরা যে চিত্র এঁকেছিলাম, এখানে ক্লোরোপ্লাস্ট আসলে কোথায়, ক্লোরোপ্লাস্টের ক্লোরোফিলটা আসলে কোথা থেকে? আমরা সবাই জানি ক্লোরোপ্লাস্টের মেইন কাজ হচ্ছে ক্লোরোপ্লাস্ট সূর্যের আলোর মাধ্যমে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে, আলোক শক্তিতে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে। তাহলে এখানে ক্লোরোফিলের কাজ আছে, কিন্তু ক্লোরোফিলটা আসলে ক্লোরোপ্লাস্টের কোন অঙ্গাণুতে থাকে? এখানে থাইলাকয়েড মানে এই যে এখানে থাকে, নাকি হচ্ছে স্ট্রোমা এই যে এই জায়গাটায় থাকে,
নাকি স্ট্রোমা ল্যামেলিতে থাকে নাকি ঝিল্লিতে থাকে? সঠিক উত্তরটি হবে থাইলাকয়েডে থাকে। এই যে চাকতি আকারে যে থাইলাকয়েড বা গ্রানাম, এটার কাজই হচ্ছে এটা ক্লোরোফিলকে আটকে রাখে। তারপরের প্রশ্ন, নিচের কোনটি কোষ বিভাজনের সময় মাকড়তন্তু গঠন করে? কোষ বিভাজনের সময় মাকড়তন্তু গঠন করে সেন্ট্রিওল, এবং মাকড়তন্তু শুধুমাত্র প্রাণী কোষে থাকে, উদ্ভিদ কোষে মাকড়তন্তু থাকে না। এখন সেন্ট্রিওলের কাজ কি এখানে ছোট করে দেওয়া আছে। কোষ বিভাজনের সময় মাকড়তন্তু গঠন করে, শুক্রাণুর লেজ গঠন করে, কোষ বিভাজনে সাহায্য করে, সিলিয়া ও ফ্লাজেলাযুক্ত কোষে সিলিয়া ও ফ্লাজেলা সৃষ্টি করে। এটা কিন্তু শুধুমাত্র প্রাণী কোষে থাকে সেন্ট্রোমিয়ার। তারপরের প্রশ্ন, রাইবোজোম নাম কে প্রস্তাব করেন? প্রস্তাব করেন হচ্ছে রিচার্ড বি রবার্টস। এগুলো মুখস্থ রাখতে হবে যে কোন অঙ্গাণুকে আবিষ্কার করেন। তারপর বলা আছে রাইবোজোমের একটি উপ একক যদি 30s হয় তাহলে অন্যটি কত হবে? একটি উপ একক 30s হলে অন্যটি হবে 50s। আর আরেকটা হচ্ছে একটা যদি 60 হয়, এই দুটো হচ্ছে একটা জোড়া, এই দুটো হচ্ছে আরেকটা জোড়া। তাহলে একটা 30 হলে আরেকটা 50 হবে, আর একটা 60 হলে আরেকটা 40 হবে। তারপর কোষের প্রোটিন ফ্যাক্টর বলা হয় কোনটিকে? প্রোটিন ফ্যাক্টর হচ্ছে রাইবোজোম। কোষের প্রোটিন ফ্যাক্টর শুধুমাত্র রাইবোজোমকে বলা হয়, কারণ রাইবোজোম হচ্ছে প্রোটিন সৃষ্টিকারী অঙ্গাণু। রাইবোজোম হচ্ছে ডিএনএ থাকে, সরি ডিএনএ না, আরএনএ থাকে, যার কারণে রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টর বলা হয়। কোন সাইটোপ্লাজমীয় অঙ্গাণুটি ঝিল্লিবদ্ধ অঙ্গাণু নয়? এটার জন্য আমরা একটু শর্ট একটা ট্রিক মনে রাখতে পারি। যেমন এখানে বলি, সাইটোপ্লাজম সাইটোপ্লাজমীয় ঝিল্লিবিহীন অঙ্গাণু। একটা হচ্ছে ঝিল্লিবিহীন। ঝিল্লিবিহীন অঙ্গাণুর জন্য একটা ট্রিক হচ্ছে মামাই সেরা। মামাই সেরা মানে এখানে মা দিয়ে হচ্ছে মাইক্রোফাইবিল, মাইক্রোফাইবিল, এবং এই মা দিয়ে হচ্ছে মাইক্রোফিলামেন্ট। মাইক্রোফাইবিল, মাইক্রোফিলামেন্ট, মাইক্রোফাইব্রিল, মাইক্রোফিলামেন্ট, এবং তারপরে হচ্ছে যেটা ই দিয়ে হচ্ছে এন্ডোপ্লাজমিক। আচ্ছা, এখানে সেরা, সেরা দিয়ে এটা দিয়ে হচ্ছে সেন্ট্রিওল, সেন্ট্রিওল, এবং এই রা দিয়ে হচ্ছে রাইবোজোম। তার মানে মামাই সেরা দিয়ে হচ্ছে এই চারটা হচ্ছে সাইটোপ্লাজমের ঝিল্লিবিহীন অঙ্গাণু: মাইক্রোফাইবিল, মাইক্রোফিলামেন্ট, রাইবোজোম এবং সেন্ট্রিওল। আরেকটা যেটা আসে সেটা হচ্ছে সাইটোপ্লাজমের ঝিল্লি, এটা হচ্ছে ঝিল্লিবিহীন, আরেকটা হচ্ছে ঝিল্লিযুক্ত। ঝিল্লিযুক্তটা হচ্ছে মা, ভাই, বোন, এরা পাগল। এটা হচ্ছে মা, ভাই, বোন, এরা পাগল। যেমন মা দিয়ে হচ্ছে একটা হয়, ভাই দিয়ে একটা, বোন দিয়ে একটা, এরা দিয়ে একটা, এভাবে হবে এটা। এটা হচ্ছে মা দিয়ে হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এটা কিন্তু ঝিল্লিযুক্ত। এই অধ্যায়ের বেশিরভাগ অঙ্গাণুগুলো হচ্ছে ঝিল্লিযুক্ত, দ্বিস্তরী ঝিল্লিযুক্ত। মাইটোকন্ড্রিয়া, তারপর ভাই দিয়ে হচ্ছে ভ্যাকিউল, এটা দিয়ে হচ্ছে ভ্যাসিকল, ভ্যাসিকল, এরা দিয়ে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এবং পা দিয়ে হচ্ছে প্লাস্টিড। এই অঙ্গাণুগুলো হচ্ছে ঝিল্লিযুক্ত, যেগুলো সাইটোপ্লাজমে আছে ঝিল্লিযুক্ত। গ দিয়ে কি হবে? গ দিয়ে হচ্ছে গোলজি বডি, এবং র দিয়ে হচ্ছে লাইসোজোম।
লাইসোজোম। তাহলে ঝিল্লিবিহীন সাইটোপ্লাজমের ঝিল্লিবিহীন অঙ্গাণুগুলো হচ্ছে মামাইসেরা, মাইক্রোফাইবিল, মাইক্রোফিলামেন্ট, রাইবোজোম এবং সেন্ট্রিওল, এই ৪ টা। আর ঝিল্লি যুক্ত হচ্ছে মা, ভাই, বোন এরা পাগল, মাইটোকন্ড্রিয়া, ভেসিকল সরি ভেকিউল, ভেসিকল এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, প্লাস্টিড, গোলজি বডি, লাইসোজোম। এই কয়েকটা হচ্ছে সাইটোপ্লাজমের ঝিল্লিবিহীন এবং ঝিল্লিযুক্ত অঙ্গাণুগুলো মনে রাখার শর্ট টেকনিক। তারপর এখন এখানে আমরা ছিলাম কোথায়? এই যে এখানে। কোন সাইটোপ্লাজমের অঙ্গাণুটি ঝিল্লিবদ্ধ? তাহলে ঝিল্লিবদ্ধ কোনটা ছিল এখানে? এই যে গোলজি বডি, রাইবোজোম। আচ্ছা, এখানে বলেছে কোন সাইটোপ্লাজমের অঙ্গাণুটি ঝিল্লিবদ্ধ অঙ্গাণু নয়। মানে ঝিল্লিবদ্ধ অঙ্গাণু নয় মানে কিন্তু বোঝানো হয়েছে যে কোনটি ঝিল্লি আছে এরকম। তাহলে ঝিল্লি আছে কোনটার এখানে আমরা দেখেছিলাম রাইবোজোম। তারপরের প্রশ্ন, রাইবোজোমের রাসায়নিক উপাদান কোনটি? রাইবোজোমে ডিএনএ থাকে না, রাইবোজোমে শুধুমাত্র আরএনএ থাকে। তাহলে রাসায়নিক উপাদান হবে সি, আরএনএ। উদ্ভিদ কোষে কার্বোহাইড্রেট ফ্যাক্টর বলা হয় কোনটিকে? মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া হচ্ছে শক্তিধর। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের অন্যরকম কাজ। রাইবোজোম হচ্ছে আরএনএ উৎপন্ন করে, কিন্তু কার্বোহাইড্রেট ফ্যাক্টরি মানে শর্করা ফ্যাক্টরি হচ্ছে গোলজি বস্তু। গোলজি বস্তুকে বলা হয় কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। তারপর নিচের কোন অঙ্গাণুতে অটোলাইসিস ঘটে? অটোফেগি, অটোলাইসিস কোনটিতে ঘটে? এটা আমরা আগেও পড়ে আসছি। এটা হচ্ছে লাইসোজোম হবে সঠিক উত্তর। নিচের কোনটি মাইটোকন্ড্রিয়ার অন্য নাম নয়? মানে মাইটোকন্ড্রিয়ার কিছু নামকরণ আছে, যেমন সার্কোজোম, ফিলা, বায়োব্লাস্ট, এগুলো হচ্ছে মাইটোকন্ড্রিয়ারই অপর নাম বা ছদ্মনাম বলা হয়। কিন্তু মাইটোব্লাস্ট নামটা মাইটোকন্ড্রিয়ার সাথে অনেকটা ম্যাচ হলেও এটা কিন্তু মাইটোকন্ড্রিয়ার নাম না। মাইটোব্লাস্ট হচ্ছে আলাদা একটি অঙ্গাণু, তার মানে সঠিক উত্তরটি হবে মাইটোব্লাস্ট। তারপর এখানে দুইটা চিত্র দেওয়া আছে। আচ্ছা, এই চিত্র দেখে হচ্ছে আমাদের অ্যান্সার করতে হবে। প্রথম চিত্রটা আমরা দেখতে পাচ্ছি মাইটোকন্ড্রিয়া, পরের চিত্রটাই হচ্ছে ক্লোরোপ্লাস্ট। চিত্র এ, চিত্র বি। ওকে, এ ও বি চিত্রের ক্ষেত্রে বৈসাদৃশ্য কোনটি? মানে সাদৃশ্য নয় কোনটি? কোনটি মিলে না? দ্বিস্তরী আবরণ, উভয়ই দ্বিস্তরী আবরণ। এই যে উভয়ই হচ্ছে দ্বিস্তরী আবরণ। এখানে এটাও দ্বিস্তরী আবরণ, এটাও দ্বিস্তরী আবরণ। তারপর বলা আছে ম্যাট্রিক্স, উভয়ের মধ্যেই ম্যাট্রিক্স আছে। যেমন এটার ম্যাট্রিক্স হচ্ছে ক্রিস্টির এখানে ম্যাট্রিক্স, আর এটার ম্যাট্রিক্স হচ্ছে এই যে গ্রানাম যেটা, সেটাকেই বলা হয় ম্যাট্রিক্স। তাহলে আর ক্রিস্টিও উভয়ের এখানে আছে কিনা এটা জিজ্ঞেস করেছে। আর হচ্ছে এটিপি সিনথেসিস, এটিপি সিনথেসিস, ডিএনএ, এই দুইটাই হচ্ছে শুধুমাত্র মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টে থাকে, কিন্তু ক্রিস্টি দুটোটাই নেই। আমরা জানি ক্রিস্টি শুধুমাত্র মাইটোকন্ড্রিয়ার অঙ্গাণুতে থাকে, কিন্তু ক্লোরোপ্লাস্টে কোনো ক্রিস্টি থাকে না। তাহলে বৈসাদৃশ্য কোনটা হবে? ক্রিস্টি। তারপর নিচের কোনটি ক্লোরোপ্লাস্টের কাজ? ক্লোরোপ্লাস্টের কাজ কি? খাদ্য সঞ্চয় করা, বীজের বিস্তারে সাহায্য করা, খাদ্য প্রস্তুত করা, গ্লুকোজকে শ্বেতসার পরিণত করা। এগুলো হচ্ছে অপশন। এখন এখান থেকে সঞ্চয় করার কাজ বা বাকি কোনোটাই না, শুধুমাত্র খাদ্য প্রস্তুত করা। ক্লোরোপ্লাস্টের কাজ হচ্ছে খাদ্য প্রস্তুত করা। সূর্যের আলোর সাহায্যে, ক্লোরোফিলের সাহায্যে আলোক শক্তিকে কাজে লাগিয়ে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে। ক্লোরোপ্লাস্টকে এজন্য বলা হয় শক্তির রূপান্তর ঘর। তারপরের প্রশ্ন, কোষ বিভাজনকালে মাকুতন্তু তৈরিতে সাহায্য করে কোন কোষীয় অঙ্গাণুটি? এটা আগেও ছিল, রিপিট হয়েছে আবার, সেন্ট্রিওল। তারপর কোষ গহ্বরের চারদিকে সাইটোপ্লাজমের হালকা স্তরকে কি বলে? এটাও আগে ছিল, হালকা স্তরকে বলা হয় টোনোপ্লাজম। কোষের মস্তিষ্ক বলা হয় কোনটিকে? কোষের মস্তিষ্ক কোনটি হবে? নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, ক্লোরোপ্লাস্ট। অবশ্যই নিউক্লিয়াস হবে কোষের মস্তিষ্ক। এখানে নিউক্লিয়াস কিন্তু আমাদের জন্য নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট এই তিনটা হচ্ছে এদের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, এবং ডিএনএ, আরএনএ। তাহলে এটা নিয়ে কিছু তথ্য দেওয়া আছে, যেমন এই যে রবার্ট ব্রাউন নিউক্লিয়াসের আবিষ্কারক। তারপর নিউক্লিয়াস থাকে না যাদের মধ্যে, আসতে পারে যে কোন প্রাণীর মধ্যে নিউক্লিয়াস অনুপস্থিত? অনুচক্রিকা। অনুচক্রিকা আর প্লাটিলেট হচ্ছে একই। অনুচক্রিকা পরিণত স্থির কোষ, স্তন্যপায়ী প্রাণীর লোহিত রক্তকণিকা বা আমরা যেটাকে বলি আরবিসি, এটাই কিন্তু নিউক্লিয়াস থাকে না। সবচেয়ে ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো হচ্ছে এই যে আরবিসি তে নিউক্লিয়াস থাকে না, অনুচক্রিকাতে নিউক্লিয়াস থাকে না। সিপ কোষ স্তন্যপায়ী প্রাণীর আরবিসি তে এবং অনুচক্রিকাতে কোনো নিউক্লিয়াস থাকে না। তাছাড়া বাকি সকল অঙ্গাণুতে নিউক্লিয়াস নিউক্লিয়াস থাকবে। তারপর দেওয়া আছে এই যে নিউক্লিয়াস প্রোটিনের আধার, কোষের প্রাণকেন্দ্র, কোষের মস্তিষ্ক ইত্যাদি বিভিন্ন নামে পরিচিত। মানে কোন কোন ছদ্মনামগুলো আছে নিউক্লিয়াসের সবগুলো একবারই সাজিয়ে দেওয়া আছে। তারপর নিউক্লিয়াসের নিম্নোক্ত 4টি অংশ নিয়ে গঠিত: নিউক্লিয়ার এনভেলপ, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস, নিউক্লিয়ার রেটিকুলাম। মানে এই যে নিউক্লিয়ার এনভেলপ কোনটা? একদম বাইরের অংশটাকে বলা হয় নিউক্লিয়ার এনভেলপ। তারপর নিউক্লিওপ্লাজম হচ্ছে ভিতরে যে লিকুইড জাতীয় পদার্থ থাকে, এটা হচ্ছে নিউক্লিওপ্লাজম। এবং নিউক্লিওলাস হচ্ছে
এই যে এরকম একটা গোল ঝিল্লিযুক্ত গোল বস্তু থাকে নিউক্লিয়াসের ভিতরে, যেটাকে বলা হয় নিউক্লিওলাস, এবং নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমোটিন তন্তু হচ্ছে আমাদের ক্রোমোজোম, মানে যেটা পেঁচানো আকৃতি এরকম থাকে, এই জিনিসটিকে বলা হয় হচ্ছে ক্রোমোটিন তন্তু, ক্রোমোজোম বা নিউক্লিয়ার রেটিকুলাম। এটাই হচ্ছে নিউক্লিয়াসের অংশ বা অঙ্গাণু। তারপর 80s রাইবোজোমের উপ এককগুলো কি কি হবে? আচ্ছা, রাইবোজোম হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে 80s আর একটা 70s। 70s এর কোনটা কোনটা? 50s 30s, এটা হচ্ছে 70s এর। আর হচ্ছে 80s রাইবোজোমের হচ্ছে 60s 40s। মানে 80s কোনটা? 80s হচ্ছে 60s প্লাস 40s, এটা হচ্ছে 80s এর। আরেকটা যেটা 70s, 70s এর হচ্ছে 50s প্লাস 30s। এই দুইটাই রাইবোজোমের উপ একক হচ্ছে এই দুই রকমের পাওয়া যায়। তারপরের প্রশ্ন, আচ্ছা, তারপর বলা আছে কোনটি সাইটোপ্লাজমের নির্জীব বস্তু? সাইটোপ্লাজমের নির্জীব বস্তু, সাইটোপ্লাজমের পদার্থগুলো কিরকম হয় দেখো, সঞ্চিত পদার্থ, নিশ্চিত পদার্থ, বজ্র পদার্থ। এখানে নির্জীব বস্তু কোনটা? নির্জীব বস্তু হচ্ছে শুধুমাত্র এনজাইম। তাছাড়া সজীব বস্তু কোনগুলো, যেগুলোর প্রাণ আছে, যেগুলোর কাজ আছে? রাইবোজোম, লাইসোজোম, প্লাস্টিড, এগুলো তো এক একটা অঙ্গাণু, অবশ্যই এগুলো সজীব হবে। আর নির্জীব কোনটা হবে? এনজাইম, প্রোটিন, লিপিড, এগুলো হচ্ছে সাইটোপ্লাজমের নির্জীব বস্তু। তারপর বলা আছে যে সঞ্চিত পদার্থ কোনগুলো, মানে কোষস্থ কোষ কোন পদার্থগুলোকে সঞ্চিত করে? কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, এগুলো হচ্ছে সঞ্চিত করে, এগুলাকে মূলত নির্জীব বস্তু বলা হয়। আবার নিশ্চিত কিছু পদার্থ আছে, বজ্র পদার্থ আছে, এগুলো দেখে নিতে পারো, আসতে পারে এমসিকিউতে। তারপর বলা আছে প্রোটিন সংশ্লেষণ করে যে অঙ্গাণুটি, তাকে কি বলে? প্রোটিন সংশ্লেষণ মানে আরএনএ থাকে, তাহলে এটা অবশ্যই হবে রাইবোজোম। এই রাইবোজোম থেকে কিন্তু এই একরকম কোশ্চেনই আমাদের প্রায় রিপিট হয়, যে প্রোটিন সংশ্লেষণ করে কোনটি, বা আরএনএ থাকে শুধুমাত্র আরএনএ উপস্থিত কোন অঙ্গাণুতে। তারপর বলা আছে কোষের শক্তি উৎপাদনকারী অঙ্গাণু কোনটি? মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তি উৎপাদনকারী অঙ্গাণু বলা হয় পাওয়ার হাউস। সব ধরনের কোষে পাওয়া যায় কোনটি? রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, লাইসোজোম। সব ধরনের কোষে মানে হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করে যে অঙ্গাণু, সেটা হচ্ছে সব ধরনের কোষে পাওয়া যায়। সার্বজনীন অঙ্গাণু বলা হয় এই কারণে রাইবোজোমকে। সঠিক উত্তর হবে রাইবোজোম, মানে রাইবোজোম সব ধরনের কোষে পাওয়া যায়, আদিকোষী, প্রাণীকোষী, সবকিছুতে, যার কারণে একে সর্বজনীন অঙ্গাণু বলা হয়। তারপর কোষ বিভাজনের সময় কোষ প্লেট তৈরিতে সাহায্য করে কোন অঙ্গাণুটি? কোষ প্লেট তৈরি করে, আমাদের কোষ প্লেট তৈরির কাজ হচ্ছে গোলজি বস্তু। গোলজি বস্তুর কাজ নিয়েও এখানে দেওয়া আছে, সবকিছু পাবা আস্তে আস্তে। তারপর বলা আছে স্টেবিলাইজার এবং লেবিলাইজার নিম্নের কোন অঙ্গাণুর বৈশিষ্ট্য? স্টেবিলাইজার, লেবিলাইজার এগুলো হচ্ছে আরএনএ এর নাম, যা হচ্ছে লাইসোজোমের বৈশিষ্ট্য। তারপর কোন অঙ্গাণুটির মাধ্যমে অটোফেগি ঘটে? অটোফেগি ঘটে হচ্ছে লাইসোজোমের মাধ্যমে। অটোফেগি, অটোলাইসিস দুইটাই লাইসোজোমের মাধ্যমে হয়। এটা বহুবার এসেছে যে অটোফেগি ও অটোলাইসিস কোথায় হয়? লাইসোজোমে। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে দানাদার বস্তুটির নাম কি? দানাদার যে বস্তুটি, মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের চিত্রটা এরকম হয় যে সাইটোপ্লাজমের মধ্যে এরকম ভাবে থাকে, এরকম পেঁচানো পেঁচানো হয়, এবং এটার গায়ে হচ্ছে একটা থাকে হচ্ছে এরকম, গায়ে একটু দানা দানা থাকে এরকম, আরেকটা থাকে হচ্ছে একদম ফ্রেশ, কোনো দানা থাকে না। যেটা ফ্রেশ সেটার নাম হচ্ছে দানাবিহীন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর যেটার মধ্যে দানা থাকে ওটার নাম হচ্ছে দানাযুক্ত এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো এই দানাদার বস্তুটা আসলে কি? দানাদার বস্তুটা হচ্ছে রাইবোজোম বা আরএনএ, রাইবোজোম, এটাকে বলা হয় রাইবোজোম। কোনটি ডিএনএ বহনকারী অঙ্গাণু? গোলজি বস্তু, লাইসোজোম, রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া। আমরা সবাই জানি শুধুমাত্র ক্লোরোপ্লাস্ট এবং মাইটোকন্ড্রিয়া হচ্ছে নিজস্ব ডিএনএ বহন করে, তার মানে সঠিক উত্তর হবে মাইটোকন্ড্রিয়া। তারপর তারপর বলা আছে এনার্জি কারেন্সি শব্দটি কোন অঙ্গাণুর সাথে সম্পর্কিত? এনার্জি কারেন্সি মানে হচ্ছে শক্তি। শক্তি কথাটা বললেই চোখ বন্ধ করে উত্তর হচ্ছে মাইটোকন্ড্রিয়া। শক্তি উৎপাদন করে হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এখানে একটা ঝামেলা আছে, শক্তি উৎপাদন হচ্ছে মাইটোকন্ড্রিয়া, কিন্তু যদি বলা হয় শক্তি রূপান্তর করে কোন অঙ্গাণু, তাহলে কিন্তু মাইটোকন্ড্রিয়া অপশনে থাকলেও হবে না, সঠিক উত্তর হবে ক্লোরোপ্লাস্ট। কারণ শক্তি উৎপাদনের কাজ করে মাইটোকন্ড্রিয়া, এবং সেই শক্তিকে, আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এই যে পরের প্রশ্নটি, কোনটি শক্তি রূপান্তরের অঙ্গাণু? ক্লোরোপ্লাস্ট। মানে শক্তি রূপান্তর বললে হচ্ছে আমাদের কি হবে? ক্লোরোপ্লাস্ট। এবং শক্তি উৎপত্তি মানে কারেন্সি মানে উৎপত্তি হচ্ছে মাইটোকন্ড্রিয়ার কাজ। নেক্সট কোশ্চেন, নিচের কোনটিতে কোয়ান্টোসোম পাওয়া যায়? কোয়ান্টোসোম, কোয়ান্টোসোম হচ্ছে ক্লোরোপ্লাস্টের পদার্থ।
কোয়ান্টোসোম, এটা কোনো অঙ্গাণু না, ক্লোরোপ্লাস্টের ভিতরে থাকে কোয়ান্টোসোম। ক্যালামিডোনিয়াস এর ক্লোরোপ্লাস্ট কোন ধরনের? আচ্ছা, এখানে হচ্ছে ক্লোরোপ্লাস্টের কিছু আকৃতি আছে, সবগুলো তার গোলাকার থাকে না, জালিকাকার থাকে, সর্পিলাকার থাকে, পেয়ালা আকৃতির থাকে, এগুলোর এক একটা নাম আছে। এখানে সঠিক উত্তর হচ্ছে এটার পেয়ালা আকৃতি। তারপর থাইলাকয়েড কোষের কোন অঙ্গাণুতে থাকে? থাইলাকয়েড কোনটা, গ্রানাম বা থাইলাকয়েড, এটা থাকে ক্লোরোপ্লাস্টে। এই প্রশ্ন আগেও এসেছে। তারপর টপিক 4, নিউক্লিয়াস ও ক্রোমোজোমের গঠন কোনটি কেরিও লিম্ফ নামে পরিচিত? কেরিও লিম্ফ নামে কোনটি পরিচিত? এখানে সঠিক উত্তর হবে নিউক্লিও প্লাজম। কেরিও লিম্ফ, কেরিও মানেই হচ্ছে এখানে কেরিও, নিউক্লিয়াসকে বলা হয় কেরিও, নিউক্লিয়াসকে বলা হয় হচ্ছে কেরিও, নিউক্লিয়াস। নিউক্লিয়াসকে বলা হয় হচ্ছে কেরিও, আর লিম্ফ, লিম্ফ মানে হচ্ছে প্লাজম, তরল জাতীয় পদার্থকে বোঝায়। তাহলে এটা সঠিক উত্তর কোনটা হবে? কোনটি কেরিও লিম্ফ নামে পরিচিত? নিউক্লিও প্লাজম। সর্বপ্রথম ক্রোমোজোম কে আবিষ্কার করেন? স্ট্রাসবার্গার ও হচ্ছে সবার প্রথম ক্রোমোজোম আবিষ্কার করেন। ক্রোমোজোম সম্পর্কিত কিছু তথ্য দেওয়া আছে। আমরা সবাই জানি ক্রোমোজোম খুবই গুরুত্বপূর্ণ, নিউক্লিয়াসে থাকে। স্ট্রেসবার্গার হচ্ছে নিউক্লিয়াসে ক্রোমোজোম আবিষ্কার করেন। ওয়াল্টার ফ্লেমিং ক্রোমোজোমের দ্বিবিভাজন বর্ণনা করেন এবং ক্রোমোটিনের নামকরণও করেন হচ্ছে ওয়াল্টার ফ্লেমিং। তারপর আর কোনটা ইম্পর্টেন্ট আছে এখানে, যেমন হচ্ছে এই যে ওয়েল্ডার হচ্ছে সর্বপ্রথম ক্রোমোজোম শব্দটি ব্যবহার করে, এটাও আসতে পারে। এই কয়েকটা টপিক। তারপরের প্রশ্ন হচ্ছে ধানের ক্রোমোজোম সংখ্যা কত? এটা মুখস্থ রাখতে হবে। ধানের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 24। এটা বইয়ে এরকম একটা ছক দেওয়া আছে যে এই যে ধানের ক্রোমোজোম সংখ্যা 24, ধান সাথে হচ্ছে ওরাইজাস সেটিভা, এভাবে সবগুলার হচ্ছে পাশে বৈজ্ঞানিক নামটা দেওয়া আছে। মানে ধানের হচ্ছে 24টি ক্রোমোজোম থাকে, তারপর গমের হচ্ছে 42, ভুট্টার 20, এইভাবে প্রত্যেকটা জিনিস মানুষ থেকে শুরু করে সবার ক্রোমোজোম সংখ্যাটা এখানে দেওয়া আছে। তারপরের প্রশ্ন হচ্ছে উদ্দীপকের উল্লেখিত চিত্রটি কি ধরনের? মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক। এটা সঠিক উত্তর দেওয়া আছে টেলোসেন্ট্রিক। এখানে মেটাসেন্ট্রিকটার আকৃতি কিরকম হয়? ভি আকৃতির হয় মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিকের আকৃতি হয় এল আকৃতির, অ্যাক্রোসেন্ট্রিকের আকৃতি হয় জে আকৃতির এবং টেলোসেন্ট্রিকের আকৃতি হয় আই আকৃতির। তাহলে এটা কি একদম সোজা দেওয়া আছে, তার মানে এটাকে আই আকৃতির সাথে তুলনা করা হয়েছে এবং এটার নাম হচ্ছে টেলোসেন্ট্রিক। তারপরের প্রশ্ন সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোম কোষ বিভাজনের অ্যানাফেজ দশায় ইংরেজি কোন অক্ষরের আকৃতি ধারণ করে? অ্যানাফেজ দশায় কোন অক্ষরের আকৃতি ধারণ করে? এই যে একটু আগে বলে এসেছি যে অ্যাক্রোসেন্ট্রিক, এই পুরাটাই হচ্ছে অ্যানাফেজ দশা এবং অ্যানাফেজ দশা হচ্ছে এই 4টা আকৃতির ক্রোমোজোম পাওয়া যায়, মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক। এখন এখানে এসেছে যে মেটাসেন্ট্রিক, এই যে সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোমের কোন কোষ বিভাজনের আকৃতিটা কিরকম হয়, ইংরেজি কোন রকম হয় সাবমেটাসেন্ট্রিক এটা? তাহলে সাবমেটাসেন্ট্রিক হচ্ছে এল আকৃতির, সঠিক উত্তর এটারও এল। সাবমেটাসেন্ট্রিক হচ্ছে এল আকৃতি। তারপর নিউক্লিয়াসের উপাদান কোনটি? নিউক্লিয়াসের উপাদান ক্রোমোজোম, লাইসোজোম, রাইবোজোম, সেন্ট্রোজোম। নিউক্লিয়াসের ভিতরে ক্রোমাটিন তন্তু বা ক্রোমোজোম থাকে, সঠিক উত্তর হচ্ছে এ। কোষের মস্তিষ্ক কোনটিকে বলা হয়? আগেও ছিল বেসিকে যে কোষের মস্তিষ্ক বলা হয় নিউক্লিয়াসকে। কোষীয় কোন অঙ্গাণু বংশগতির উপাদান বহন করে? বংশগতির উপাদান অবশ্যই ক্রোমোজোম, জিন, ক্রোমাটিন তন্তু এগুলো ব্যবহার করবে। তাহলে লাইসোজোম, ক্রোমোজোম, এর সঠিক উত্তর হবে ক্রোমোজোম বংশগতীয় উপাদান বহন করে। তারপর জিন, ডিএনএ এবং আরএনএ বর্ণনা থেকে। আচ্ছা, এখানে বলা আছে ডিএনএ এর যে ক্ষুদ্রতম অংশ রিকম্বিনেশনে অংশ নেয় তাকে কি বলা হয়? অপশনগুলো দেওয়া আছে মিউটন, রেপ্লন, র্যাকন, সিস্টন। রিকম্বিনেশনে যারা অংশ নেয় তাদেরকে বলা হয় র্যাকন। রিকম্বিনেশনে যারা অংশগ্রহণ করে তাদেরকে বলা হয় র্যাকন। ডিএনএ সম্পর্কিত কিছু বিস্তারিত তথ্য। ডিএনএ খুব ইম্পর্টেন্ট টপিক এই অধ্যায়ের জন্য। ডিএনএ কি বলা হয় দেখে নিই আমরা। আচ্ছা, এখানে ডিএনএ কে বলা হয় জীবের আণবিক ভিত্তি। ডিএনএ হলো বংশগতির রাসায়নিক ভিত্তি। জীবনের আণবিক ভিত্তি কিন্তু বংশগতি হচ্ছে রাসায়নিক ভিত্তি। এটি জীবের বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহক। ডিএনএ গঠনিক উপাদান দেওয়া আছে 3টি। তারপর আর কি আছে, ডিএনএ এই যে পরিমাণ কোন এককে করা হয়, ডিএনএ পরিমাপটা করা হয় হচ্ছে পিকোগ্রামে। তারপর ডিএনএ ডাবল হেলিক্স মডেল সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা ডাবল হেলিক্স মডেল আবিষ্কার করেন কে? ওয়াটসন ও ক্রিক।
তারপর এই যে ডিএনএ এর ডাবল হেলিক্স মডেল অনুযায়ী, ডাবল হেলিক্স মডেলটা কি অনেক সময় আসতে পারে, এটা হচ্ছে ফসফেট যুক্ত থাকে ডিঅক্সিরাইবোজ সুগারে 3:5, মানে যেটা ফসফেট যুক্ত সেটা হচ্ছে 3 এবং 5, এবং ক্ষারকগুলো যুক্ত থাকে ডিঅক্সিরাইবোজ সুগারের 1 কার্বনের সাথে। এটাই হচ্ছে মেনলি ছিল ডাবল হেলিক্স সূত্র। ডিএনএ অণুর সূত্র দুটির প্রতিটি প্যাচ বা ঘূর্ণনের দৈর্ঘ্য 34 অ্যাংস্ট্রম এবং 3.4 ন্যানোমিটার। এখানে আমরা একটা ছোট জিনিস অ্যাড করতে পারি যে 1 অ্যাংস্ট্রম সমান কত হয়, মানে 1 অ্যাংস্ট্রমকে কিভাবে ন্যানোমিটার নিতে হয়। পরীক্ষায় দেখা গেছে আমাদের অ্যাংস্ট্রম জিনিসটা মনে থাকে, কিন্তু অপশন হচ্ছে অ্যাংস্ট্রম নাই, সবকিছু ন্যানোমিটারে। তখন হচ্ছে আমরা চাইলে ক্যালকুলেটর দিয়ে অ্যাংস্ট্রম থেকে ন্যানোমিটার নিতে পারবো। তো 1 অ্যাংস্ট্রম সমান হচ্ছে 10⁻1 ন্যানোমিটার। তারপর প্রতি প্যাচের হেলিক্স দুটির ব্যাস 20 অ্যাংস্ট্রম, যেটাকে 2 ন্যানোমিটার বলা হয়। আর একটা হচ্ছে ডিএনএ এর আণবিক ওজন 10⁶ থেকে 10⁹ এর মধ্যে থাকতে হবে, এবং ডিএনএ কে বলা হয় মাস্টার মলিকুল। ডিএনএ নিয়ে আলোচনা এতটুকুই। তারপর কোনটি নাইট্রোজেন বেস শুধু রাইবোজের সাথে যুক্ত? নাইট্রোজেন বেস শুধুমাত্র রাইবোজের সাথে যুক্ত, মানে রাইবোজ কথাটা যখন আসবে তখন এখানে কি কি দেওয়া আছে দেখো, এডেনিন, গুয়ানিন, থাইমিন, ইউরাসিল। আচ্ছা, এখানে গুয়ানিন এবং থাইমিন এবং এডেনিন এই তিনটা হচ্ছে ডিএনএ এর সাথে থাকে, কিন্তু রাইবোজ মানে আরএনএ। এখানে সঠিক উত্তর অবশ্যই ইউরাসিল হবে। ইউরাসিলের ইউ। আর হচ্ছে আচ্ছা, এখানে আমরা একটা দেখে নিই যে ডিএনএ হচ্ছে এ এবং বি বন্ধন টি, মানে একটি এডেনিন এবং দুইটি থাইমিন নিয়ে হচ্ছে ডিএনএ একটি নাইট্রোজেন বেস গঠন করে, এবং সি ত্রিবন্ধন বি, মানে সাইটোসিন এবং গুয়ানিন নিয়ে ত্রিবন্ধন আকারে একটি নাইট্রোজেন বেস গঠন করে। এটা হচ্ছে আমাদের ডিএনএ এর কাজ, ডিএনএ। কিন্তু যখন এখানে রাইবোজ বা আরএনএ আসবে তখন এই টিটা চেঞ্জ হয়ে আমাদের ইউ হয়ে যাবে, ইউরাসিল হয়ে যাবে। তখন আর টি থাকবে না, ডিএনএ তে টি থাকে, টি মানে থায়ামিন থাকে, ডিএনএ তে থায়ামিন থাকে, কিন্তু আরএনএ বা রাইবোজোমের মধ্যে কোনো থায়ামিন থাকে না, ওখানে হচ্ছে ইউরাসিল থাকে। তারপর নিচের কোন প্রক্রিয়ায় প্রাইমার তৈরি করা হয়? উত্তর হচ্ছে ডি। প্রাইমার তৈরি মানে হচ্ছে একটি ডিএনএ থেকে আরেকটা ডিএনএ, মানে একটি ডিএনএ থেকে আরেকটি ডিএনএ, যেটা হচ্ছে প্রাইমার বলা হয়, এবং এটা করে কি রেপ্লিকেশন। তারপর আরএনএ তৈরির প্রক্রিয়াকে কি বলে? আরএনএ তৈরির প্রক্রিয়া হচ্ছে ট্রান্সক্রিপশন, মানে একটি ডিএনএ থেকে এম আরএনএ তৈরি করে হচ্ছে এমআরএনএ তৈরি করে হচ্ছে ট্রান্সক্রিপশন। এটা হচ্ছে ট্রান্সক্রিপশনের কাজ। ট্রান্সলেশন কি করে? এই এমআরএনএ থেকে আবার ডিএনএ তৈরি করে, এবং রেপ্লিকেশন হচ্ছে ডিএনএ থেকে ডিএনএ তৈরি করে, এবং রিকম্বিনেশন হচ্ছে একটি ডিএনএ এর সাথে আরেকটি ডিএনএ যুক্ত করে, সংযুক্ত করে নতুন একটি ডিএনএ তৈরি করে। তারপর বলা আছে জেনে নাও আরএনএ সম্পর্কিত কিছু তথ্য। আচ্ছা, আরএনএ সম্পর্কিত তথ্য কি কি দেওয়া আছে? সাধারণত একটি জীবকোষে বিরাজমান আরএনএ এর 90% থাকে, মানে আরএনএ থাকে 90%। তারপর গুরুত্বপূর্ণ হচ্ছে যে আরএনএ বেসের নাইট্রোজেন বেস কোনগুলো? এডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং ইউরাসিল। এই যে ইউরাসিল থাকে হচ্ছে আরএনএ, এবং ডিএনএ তে ইউরাসিলের বদলে কি থাকতে পারে? ডিএনএ তে হচ্ছে থাইমিন থাকে, ডিএনএ তে থাকে থাইমিন। এবং আরএনএ তে থাকে ইউরাসিল। তারপর আর কি আছে? আরএনএ কি করে? অ্যামিনো অ্যাসিড স্থানান্তর করে, অ্যান্টিকোডন তৈরি করে। এই যে আরএনএ, টিআরএনএ এর কাজ। আচ্ছা, আরএনএ হচ্ছে কয় প্রকার? 5 প্রকার। টিআরএনএ, আরআরএনএ, এমআরএনএ, জিআরএনএ, একটা হচ্ছে মাইনর আরএনএ। এখন টিআরএনএ কি করে, আরআরএনএ কি করে, কাজগুলো। যেমন টিআরএনএ এর কাজ হচ্ছে প্রতিটি কোষে 31 থেকে 32 ধরনের টিআরএনএ থাকে। এখন এই টিআরএনএ এর কাজ কি? ট্রান্সফার আরএনএ। টিআরএনএ মানে হচ্ছে ট্রান্সফার আরএনএ, যা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড স্থানান্তর। ট্রান্সফার মানে হচ্ছে স্থানান্তর। কি স্থানান্তর করে? অ্যামিনো অ্যাসিড। এবং এই টিআরএনএ তে হচ্ছে অ্যান্টিকোডন থাকে। তারপর আরআরএনএ মানে হচ্ছে রাইবোজ আরএনএ। তো এটার কাজ হচ্ছে এই যে রাইবোনিউক্লিওপ্রোটিন উৎপন্ন করে। রাইবোজ আরএনএ, এটার কাজ হচ্ছে রাইবোনিউক্লিওপ্রোটিন উৎপন্ন করে, এবং আরএনএ 80 থেকে 90% হচ্ছে শুধুমাত্র আরআরএনএ, আর বাকি যে 10% আছে সেখানে আমাদের টিআরএনএ, জিআরএনএ, মাইনর আরএনএ, এমআরএনএ এগুলো থাকতে পারে। তারপর এমআরএনএ মানে হচ্ছে মেসেঞ্জার আরএনএ, যাকে বলা হয় ট্রান্সক্রিপশনের মাধ্যমে এটি সৃষ্টি হয়। এমআরএনএ। জিআরএনএ মানে হচ্ছে জেনেটিক আরএনএ, মানে টিএমভি এর আরএনএ। টিএমভি মানে হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাস। টোবাকো মোজাইক ভাইরাস, যেটা হচ্ছে আরআরএনএ বা জিআরএনএ তে থাকে। আর একটা হচ্ছে মাইনর আরএনএ। এই কয়টা। তারপর টিআরএনএ পাওয়া যায় রাইবোজোমে। টিআরএনএ টা কোথায় পাওয়া যায়? এই যে টিআরএনএ শুধুমাত্র
টিআরএনএ রাইবোজোমে পাওয়া যায়। এখন দেখবো আমরা ডিএনএ এর কিছু গুরুত্বপূর্ণ স্থানান্তর, যেটা হচ্ছে একটি ডিএনএ থেকে আরেকটি ডিএনএ হওয়াকে কি বলে? রেপ্লিকেশন। তারপর ডিএনএ থেকে এমআরএনএ হওয়াকে বলা হয় ট্রান্সক্রিপশন, এবং এমআরএনএ থেকে প্রোটিনকে বলা হয় ট্রান্সলেশন। তারপর একটা আরএনএ থেকে ডিএনএ, মানে প্রথমে যেটা ছিল আমাদের যে ডিএনএ থেকে আরএনএ, এটাকে ডিএনএ এরকম হয়ে গেছে। তারপর হচ্ছে এখানে আমরা দেখেছি যে ডিএনএ থেকে এমআরএনএ ট্রান্সক্রিপশন, তাহলে আবার এমআরএনএ বা নরমাল আরএনএ থেকে যদি আবার ডিএনএ তে যাই আমরা, তাহলে এটাকে বলা হয় রিভার্স ট্রান্সক্রিপশন। মানে ডিএনএ থেকে আরএনএ হচ্ছে ট্রান্সক্রিপশন, আবার আরএনএ থেকে ডিএনএ মানে উল্টাটা যখন যাব তখন এটাকে বলা হবে রিভার্স ট্রান্সক্রিপশন। তারপরে বলা আছে যে জিনের যে অংশ ট্রান্সলেশন হয়, এই যে জিন তো এরকম ভাবে থাকে বা ডিএনএ, তো এটা যে অংশটুকু ট্রান্সলেশনে যায়, মানে এতটুকু অংশ যদি ট্রান্সলেশনে যায়, এতটুকু অংশ এই পাশের অংশটা এবং এই পাশের অংশটা যদি ট্রান্সলেশনে যায়, তাহলে মাঝখানের অংশটা ট্রান্সলেশন করে না। তাহলে যতটুকু অংশ ট্রান্সলেশন করে তাকে বলা হয় এক্সনস, আর যে অংশটুকু ট্রান্সলেশন করে না মানে এই অংশটুকুকে বলা হয় ইন্ট্রনস। এটা হচ্ছে ডিএনএ এর এক্সনস এবং ইন্ট্রনস বোঝার উপায়। তারপর এমআরএনএ ট্রান্সক্রিপশন ও প্রসেসিং হয় নিউক্লিয়াস আর, আচ্ছা তারপরটা ডিএনএ এর টেমপ্লেট সূত্রকের অনুক্রম GC80 হতে উৎপন্ন এমআরএনএ এর বেস কোনটি? মানে GC80 নাইট্রোজেন বেস যদি থাকে তাহলে এটা থেকে আরএনএ তে কি উৎপন্ন হবে? এখন আমরা এখানে একটা জিনিস ছিল এই যে এ আর এটি একসাথে গঠিত হয় এবং সিজি একসাথে গঠিত হয়। তার মানে যখন আমরা এখানে ডিএনএ তে জি দেখবো তখন এটা আরএনএ তে জি এর পরিবর্তে কি হবে? সি উৎপন্ন হবে, এবং যখন আমরা এখানে এ দেখবো তখন এটা টি উৎপন্ন হবে। তাহলে এইভাবে যদি আমরা সাজাই, যেমন এখানে কি আছে? জি, এই যে এখানে কি আছে? প্রথমে আছে হচ্ছে জি, সি, এ, টি। তাহলে এটা আমাদের এমআরএনএ এর কোডনে গিয়ে নাইট্রোজেন বেসটা কি গঠন করবে? যেমন জি হয়ে যাবে কি? সি, সি হয়ে যাবে জি, এ হয়ে যাবে হচ্ছে টি, এ হয়ে যাবে টি, এবং সরি এটি হবে, এ নরমালি টি হওয়ার কথা ছিল, কিন্তু যখন আমরা এখানে দেখেছি যে ইউ, আরএনএ করার সময় হচ্ছে ইউ হয়, আরএনএ তে হচ্ছে ইউ হয়। তাহলে আরএনএ তে যেহেতু ইউ হয়, তাহলে এর পরিবর্তে যেখানে ডিএনএ তে কি হতো সেখানে আরএনএ তে এর পরিবর্তে কি হবে? ইউ হবে, এবং টি এর পরিবর্তে হচ্ছে এ হবে। তাহলে সঠিক উত্তর কি হবে? সি জি ইউ এ, এটা হচ্ছে সঠিক উত্তর। তারপর কোন জেনেটিক কোডটি ট্রান্সলেশন বন্ধের সংকেত প্রদান করে? বন্ধের সংকেত প্রদান করে মানে হচ্ছে কোনটা স্টপ কোডন। তো এখানে স্টপ কোডন কোনটা? এখানে এ ইউজি এটা হচ্ছে স্টার্ট কোডন, আর ইউইউসি সিইউ এগুলো স্টপ কোডনও না, স্টার্ট কোডনও না। তাহলে এখানে স্টপ কোডন কোনটা হবে? ইউএএ, ইউএএ হচ্ছে স্টপ কোডন, আর এইউজি হচ্ছে স্টার্ট কোডন। তারপর নিচের কোনটি স্টপ কোডন? একটু আগে বলেছি স্টপ কোডন কোনটা হবে? ইউএএ, এটা হচ্ছে স্টপ কোডন, ইউএএ স্টপ কোডন। তারপরে জেনে নাও কিছু তথ্য। এখানে প্রোটিনকে বলা হয় জীবনের ভাষা। জীবনের ভাষা কোনটি? প্রোটিন, ইম্পর্টেন্ট একটা কথা। তারপর হচ্ছে জিনকে প্রকাশ করার একক কোনগুলো? এই যে এখানে দেখো রেকন, রেকন কি হয়? রিকম্বিনেশনের একককে বলা হয় রেকন, যেটা অলরেডি বোর্ড কোশ্চেনে এসেছে দেখেছো। তার মানে যেহেতু রেকন এসেছে তাহলে এগুলো আসারও একটা সম্ভাবনা আছে। তাহলে নিউটন, মিউটেশনের একককে বলা হয় নিউটন। রেপ্লিকেশনের একককে বলা হয় রেপ্লিকন, এবং জিন কাজের এককটাকে বলা হয় সিস্টন। শুধুমাত্র এটা ছাড়া বাকি সবগুলো কিন্তু নামের সাথে আংশিক কিংবা পুরোপুরি ভাবে মিল আছে। যেমন রিকম্বিনেশনের একক হচ্ছে রেকন, মিউটেশনের একক হচ্ছে মিউটন, রেপ্লিকেশনের একক হচ্ছে রেপ্লিকন, এবং জিন কাজের একক হচ্ছে সিস্টন। এখানে এটা নিয়ে আরো কিছু তথ্য আছে। ইম্পর্টেন্ট একটা হচ্ছে ইউএএ, ইউএজি, ইউজিএ এগুলো হচ্ছে সমাপ্তি কোডন বা স্টপ কোডন বা ননসেন্স কোডন, আর এভিজি এটাকে বলা হচ্ছে প্রারম্ভিক কোড বা স্টার্টিং কোড। আচ্ছা এখানে এভিজি হবে না, এই ইউজি হবে। এই ইউজি কে বলা হয় স্টার্ট কোডন, এই ইউজি কে বলা হয় স্টার্ট কোডন। তারপর ডিএনএ এর মনোমারকে কি বলা হয়? ডিএনএ এর মনোমার কি? মানে ডিএনএ এর ক্ষুদ্রতম একক হচ্ছে ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, এটা আমরা সবাই জানি। ডিঅক্সি রাইবোনিউক্লিওটাইড বা নিউক্লিক অ্যাসিড দুইটাই হয়। তারপরে বলা হচ্ছে আরএনএ কে হাইড্রোলাইসিস বলা হয়। আরএনএ কে হাইড্রোলাইসিস করলে কি পাওয়া যায়? হাইড্রোলাইসিস মানে হচ্ছে যদি আমরা ডিএনএ থেকে আরএনএ নাইট্রোজেন বেস গঠন করতে চাই তাহলে ওখানে আমরা নতুন কি পাবো? ডিএনএ তে থাকে থাইমিন এবং আরএনএ তে কি থাকে? ইউরাসিল। তাহলে সঠিক উত্তর হবে ইউরাসিল। তারপর ডিএনএ অণুর প্যাচ খুলতে সাহায্য করে
কোন এনজাইম প্যাচ খুলতে সাহায্য করে হচ্ছে হেলিকেজ এনজাইম। ডিএনএ অণুর প্যাচ খুলতে সাহায্য করে হেলিকেজ এনজাইম। ডিএনএ থেকে এমআরএনএ তৈরির প্রক্রিয়াকে কি বলে? একটু আগে আমরা জেনে এসেছি যে কোনটা রেপ্লিকেশন কোনটা ট্রান্সক্রিপশন। তাহলে ডিএনএ থেকে এমআরএনএ ছিল ট্রান্সক্রিপশন, আবার এমআরএনএ থেকে ডিএনএ ছিল হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশন। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে? ট্রান্সক্রিপশন। নিচের কোনটি সূচনাকারী কোডন? সূচনাকারী কোডন হচ্ছে এই যে AUA। এটা হচ্ছে এখানে যে আমরা এখানে দেখে এসেছি যে কোনটা স্টপ কোডন কোনটা স্টার্ট কোডন। তাহলে AUG। সমাপ্তি কোডন কোনটা এখানে? AUG। জীবকোষের প্রোটিন গঠনকারী অ্যামাইনো অ্যাসিড মোট কতটি? প্রোটিন গঠনকারী অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা কতটি? 25টি। তারপর কোনটি পাইরিমিডিন বেস? সাইটোসিন এবং ইউরাসিল। পাইরিমিডিন, পাইরিমিডিন হচ্ছে আরএনএ। পাইরিমিডিন বলা হয় আরএনএ বেসকে বলা হয় পাইরিমিডিন গ্যাস। তাহলে ইউরাসিল থাকে, সাইটোসিন এবং ইউরাসিল থাকে হচ্ছে পাইরিমিডিনে। তারপর কোডন AUG কোন অ্যামাইনো অ্যাসিড কোন অ্যামাইনো অ্যাসিড নির্দেশ করে? মিথিওনিন। মিথিওনিন নির্দেশ করে। কোনটি মাস্টার মলিকিউল নামে পরিচিত? ডিএনএ কে মাস্টার মলিকিউল বলে, আমরা ব্যাখ্যাতেই দেখেছি। কোনটি জীবের বংশগতীয় পদার্থ? ডিএনএ। টিআরএনএ তে কয়টি বেস নিয়ে একটি অ্যান্টিকোডন গঠিত হয়? টিআরএনএ তে 3টি বেস নিয়ে একটি অ্যান্টিকোডন গঠিত হয়। তারপর বলা আছে আরএনএ তে থাইমিনের পরিবর্তে নিচের কোনটি বিদ্যমান থাকবে? আরএনএ তে থাইমিনের পরিবর্তে ইউরাসিল বিদ্যমান থাকবে, ডিএনএ তে থাকবে থাইমিন এবং আরএনএ তে থাকবে অবশ্যই ইউরাসিল। তারপর নিচের কোনটি 3 প্রান্তে সিসিএ লেজ আছে? 3 প্রান্তে সিসিএ লেজ আছে, মানে টিআরএনএ শুধুমাত্র টিআরএনএ হচ্ছে 3টি নাইট্রোজেন বেস থাকে, 3 প্রান্তে সিসিএল লেজ থাকে। তাহলে সঠিক উত্তর হবে টিআরএনএ। নিচের কোনটি ডিএনএ অনুলিপনে অনুপস্থিত? হাইড্রোজেন বন্ধনের ভাঙন। ডিএনএ গঠন হওয়ার সময় হাইড্রোজেন বন্ধন ভাঙন হতে হবে এবং এই বন্ধন ভাঙনটা হয় হেলিকেজ এনজাইমের মাধ্যমে, যাকে বলা হয় সম্পূরক হেলিক্স সৃষ্টি। তাহলে এও হয় বিও হয়, রেপ্লিকেশন ফর্কও তৈরি হয় যেহেতু ডিএনএ থেকে আরএনএ সৃষ্টি হয়, কিন্তু টিআরএনএ সৃষ্টি হয় না। টিআরএনএ হচ্ছে শুধুমাত্র আরএনএ এর ক্ষেত্রে, ডিএনএ অনুলিপনে টিআরএনএ কোনো কাজ নেই। তারপরে ডিএনএ প্রতিলিপনের সময় হাইড্রোজেন বন্ধনী ভেঙে দেয় কোন এনজাইম? এটা রিপিট হয়েছে, হেলিকেজ। তারপর আরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়াকে কি বলে? আরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়া, ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রক্রিয়া, এগুলো খুব আছে। আরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সলেশন। একটা আরএনএ থেকে প্রোটিনকে ট্রান্সলেশন প্রক্রিয়ায় তৈরি করা হয়। নিচের কোনটি দ্বারা ট্রান্সলেশন শুরু হয়? মিথিওনিন। মিথিওনিন, আরএনএ কথাটা আসলেই শুধুমাত্র মিথিওনিন আসবে, আর বাকি থিওনিন, হিস্টিডিন, ফ্লোরিন এগুলো সব হচ্ছে ডিএনএ এর পার্ট। শুধুমাত্র মিথিওনিন হচ্ছে আরএনএ বা রাইবোজোমের অংশ। এটিসি যদি ডিএনএ এর অনুক্রম হয় তাহলে উৎপন্ন এমআরএনএ কি হবে? এই যে এখন হচ্ছে আবার আগের ওইটার মতো প্রশ্ন। এটিসি তার মানে কি? এ সি, আরেকটা ছিল কি সি জি, আর টি এর বদলে এমআরএনএ তে হচ্ছে ইউ উৎপন্ন হবে, এটা আগেও বলেছি। তাহলে এখানে আমরা কি দেখলাম? দেখো এটিসি, যেহেতু এটিসি, তাহলে এটিসি টা কিসে হবে? এ উৎপন্ন হবে কিসে? ইউএ। যখন এটা এমআরএনএ তে আসবে তখন এ উৎপন্ন হবে ইউএ, টি উৎপন্ন হবে এ এবং সি যাবে হচ্ছে জি। তার মানে কি হবে? ইউএজি। সঠিক উত্তর কোনটি? ইউএজি। তারপরের প্রশ্ন, প্রি এমআরএনএ এর যে অংশে ট্রান্সলেশন হয়, যে অংশে ট্রান্সলেশন হয় তাকে বলা হয় এক্সন, যে অংশে ট্রান্সলেশন হয় না তাকে বলা হয় ইন্ট্রন। তাহলে সঠিক উত্তর হবে এক্সন। আর একটা যেটা ইন্ট্রন সেটা হচ্ছে ট্রান্সলেশন হয় না। তারপর ডিএনএ তে এমআরএনএ তৈরির প্রক্রিয়াকে কি বলা হয়? আবার একই রকম প্রশ্ন, ট্রান্সক্রিপশন বলা হয়। নিচের কোনটি হচ্ছে স্টার্ট কোডন? স্টার্ট কোডন কোনটা হবে? AUG। আর বাকি যেগুলো আছে UAA, UAG, UGA এগুলো সব স্টপ কোডন। তারপর নিচে কোনটি স্টপ কোডন? UAG। একই রকম প্রশ্ন, জেনেটিক কোডে এমআরএনএ এর স্টার্ট কোডন কোনটি? মেথিওনিন। এমআরএনএ আসলেই শুধুমাত্র মেথিওনিন, আর বাকি সবগুলো ডিএনএ। তারপর এখানে কিছু বহুপদী প্রশ্ন দেখা আছে। ফ্লুইড মোজাইক মডেল অনুযায়ী ফসফোলিপিড অণুগুলো কিরকম হয়? পাশে ব্যাপ্ত হয়। ফ্লুইড মোজাইক মডেলের চিত্রটা কিরকম হবে? এই যে এরকম, মানে প্রোটিন এবং লিপিড গুলো হচ্ছে এরকম ভাবে থাকে পাশাপাশি। এরকম ভাবে হচ্ছে এরা সবসময় ফ্লুইড আকারে থাকে এবং নড়াচড়া করে। তাহলে কি বলছে? পাশে ব্যাপ্ত হয়। তারপর হচ্ছে অক্ষ বরাবর ঘুরতে সক্ষম, দুই স্তরের মধ্যে স্থান পরিবর্তন করে। হ্যাঁ, এরা নড়াচড়া করে কিন্তু কখনোই স্থান পরিবর্তন করে এটার বদলে এটা এরকম হয় না। তার মানে কি? এটা বাদ। শুধুমাত্র সঠিক উত্তর হবে 1 ও 2, পাশে ব্যাপ্ত হয় এবং অক্ষ বরাবর ঘুরতে সক্ষম।
স্টপ কোডন হলো UAA, UAG, AUG। AUG-টা হচ্ছে স্টার্ট কোডন, তার মানে সঠিক উত্তর হবে UAA, UAG মানে এ। তারপর এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ কি? এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ, এটার উত্তরটা ব্ল্যাঙ্ক দেওয়া আছে কারণ প্রশ্নের সমস্যা হয়েছিল, কিন্তু আমরা এর জন্য এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজগুলো দেখে নিতে পারি, যেমন কি কি করে। প্রোটোপ্লাজমের কাঠামো হিসেবে কাজ করে, মানে প্রোটোপ্লাজমের মেন কাঠামো হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। প্রোটোপ্লাজম হচ্ছে কোষ প্রাচীর। তারপর রাইবোজোম গ্লাইকোক্সিড ধারক হিসেবে কাজ করে। এখানে ইম্পর্টেন্ট কোনটা আছে সবচেয়ে বেশি, এই যে নলিপথে বিভিন্ন প্রকার খরিত পদার্থ সঞ্চয় করে কোনটি? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা প্রায়ই আসে এটাই। আর হচ্ছে কোষ প্রাচীরের জন্য সেলুলোজ তৈরি করে। তারপর অমসৃণ রেটিকুলামে প্রোটিন সংশ্লিষ্ট হয়। এরকম এন্ডোপ্লাজমিক রেটিকুলামে এরকম কিছু কাজ আছে যা দেওয়া আছে এখানে। তারপর বলা আছে একটি নতুন সংশ্লেষিত ডিএনএ স্ট্র্যান্ডে AC বেস পেয়ার দেখা গেল। আচ্ছা, তারপর বলা আছে এখানে এইটি হলে সঠিক উত্তর। এইটি বেস পেয়ার কখনোই হয় না, সঠিক উত্তর অবশ্যই এইটি হয়। তাহলে 1 নাম্বারটা সঠিক। তারপরে বলা আছে ডিএনএ পলিমারেজ 3 এর ভুলের কারণে এরকম হয়েছে, মানে যেখানে AT বন্ধন গঠন করার কথা ছিল সেখানে নাইট্রোজেন বেসে AC সায়ানিন নিয়ে নিয়েছে, তার মানে এটা হ্যাঁ পলিমারেজ 3 এর জন্য হয়েছে। তারপর রিপেয়ার কমপ্লেক্স করে তা স্বাভাবিকভাবে সংশোধন করা সম্ভব। হ্যাঁ, সঠিক উত্তর সবগুলো হবে। তারপরে এখানে কি বলা আছে যে লিউকোপ্লাস্টের কাজ কি বা লিউকোপ্লাস্টের বৈশিষ্ট্য কি? ভূনিম্নস্থ কাণ্ডে লিউকোপ্লাস্ট অবস্থান করে। হ্যাঁ সঠিক, লিউকোপ্লাস্ট হচ্ছে মাটির নিচে বা কাণ্ডের নিচে থাকে। আলোতে সবুজ বর্ণ ধারণ করে, লিউকোপ্লাস্ট সবুজ বর্ণ ধারণ করে। ক্যারোটিন যন্ত্রফুল, ক্যারোটিন যন্ত্রফুল হচ্ছে শুধুমাত্র ক্লোরোপ্লাস্টে থাকে। এটা শুধুমাত্র কোথায় থাকবে? ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টে থাকে বলেই তো ক্লোরোপ্লাস্ট হচ্ছে খাদ্য উৎপাদন করতে পারে। তার মানে এটা হবে না। এটা বাদে ভূনিম্নস্থ কাণ্ডে অবস্থান করে, আলোতে সবুজ বর্ণ ধারণ করে, মানে 1 ও 2 হবে সঠিক উত্তর। তারপর ডিএনএ ধারণকারী কোষীয় অঙ্গাণু কোনটি? মানে ডিএনএ থাকে কোন কোন কোষীয় অঙ্গাণুতে? ক্লোরোপ্লাস্টে, মাইটোকন্ড্রিয়াতে। হ্যাঁ 1 ও 2 হবে সঠিক উত্তর। রাইবোজোমে কোনো নিজস্ব ডিএনএ থাকে না। ডিএনএ এর কাজ হলো বংশগতির আণবিক ভিত্তি স্থাপন, জীবের সকল বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ, জৈবিক সংকেত প্রেরণ। হ্যাঁ ডিএনএ এর কাজ এই সবগুলো। ডিএনএ এর কাজটাই হচ্ছে বংশগতির বৈশিষ্ট্য রক্ষা করা। তারপর জেনেটিক কোডনের বৈশিষ্ট্য কি? এটি ট্রিপলেট। জেনেটিক কোডন ট্রিপলেট হয় সবসময়, যেমন AUA, AUG, UAA এগুলো সব হচ্ছে ট্রিপলেট, মানে 3টা বেস নিয়ে গঠন করা হয়, মানে সবগুলো ট্রিপলেট। কোডন সর্বজনীন, AUG হলো প্রারম্ভিক কোডন বা স্টার্ট কোডন। হ্যাঁ সবগুলো সঠিক। তারপর হচ্ছে আমাদের আছে এই টপিক সম্পর্কে কিছু উদ্দীপক সংক্রান্ত MCQ। দুইটা চিত্র দেওয়া আছে, প্রথমটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, পরেরটা হচ্ছে গোলজি বডি। এখন বলা আছে উদ্দীপকের উল্লেখিত এর গঠনগত উপাদানগুলো কি কি? এ কোনটা? এই যে এখানে ব্যাখ্যা দেওয়া আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে এটা। আর মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের অঙ্গাণুগুলো কি কি? সিস্টার্নি, ভেসিকুলার, টিউবুল, এই 3টা। এখন এখানে অপশনে দেওয়া আছে সিস্টার্নি, টিউবুল, কিন্তু ভ্যাকুয়াল তো না, তার মানে এটা বাদ। শুধু সঠিক উত্তর হবে 1 ও 3, মানে সি। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের অংশগুলো কি কি? সিস্টার্নি, ভেসিকুলার, টিউবুল। আর ভ্যাকুওল হচ্ছে গোলজি বডির অংশ, তাহলে সঠিক উত্তর 1 ও 3। তারপর বলা আছে উদ্দীপকের A ও B উভয়ের ক্ষেত্রে কোনটি সাদৃশ্যপূর্ণ? মানে উভয়ের ক্ষেত্রে সাদৃশ্যপূর্ণ কোনটা? অন্তর পরিবহনে কাজ করে, ঝিল্লি, মসৃণ ও অমসৃণ দুইটাই হয়। কোষ প্লেট তৈরি করে, দ্বিস্তরী আবরণ বিশিষ্ট। কোষ প্লেট তৈরি করে শুধুমাত্র গোলজি বডি। আবার অন্তর পরিবহনে কাজ করে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এবং ঝিল্লি, মসৃণ, অমসৃণ শুধুমাত্র এন্ডোপ্লাজমিক রেটিকুলামেরই ঝিল্লি, মসৃণ, অমসৃণ থাকে। আর গোলজি বডির সর্বদাই হচ্ছে ঝিল্লি, মসৃণ থাকে। তাহলে সঠিক উত্তর হবে দুইটাই হচ্ছে আমাদের দ্বিস্তরী আবরণ বিশিষ্ট। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ও দ্বিস্তরী আবরণ বিশিষ্ট, গোলজি বডিও দ্বিস্তরী আবরণ বিশিষ্ট। তারপর উদ্দীপকের চিত্রটি কোন অঙ্গাণু? এই যে এটা আগেও আমরা দেখে এসেছি, এটা হচ্ছে গোলজি বডি। সঠিক উত্তর হবে গোলজি বডি। উদ্দীপকে দেখানো অঙ্গাণুটির কাজ, মানে গোলজি বডির কাজ কি? এখানে গোলজি বডির সব কাজগুলো দেওয়া আছে, পরীক্ষায় এর বাইরে কোনো কাজ আসবে না। যেমন হচ্ছে কোষ প্লেট তৈরি করে, ফ্যাগোসাইটোসিস, অ্যাক্রোজোম তৈরি করে। সঠিক উত্তর হবে 1 ও 3। ফ্যাগোসাইটোসিস হচ্ছে গোলজি বডির কাজ না। এখানে কাজগুলো দেওয়া আছে, এই যে লাইসোজোম তৈরি করে। তারপর কি কি দেওয়া আছে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রস্তুতকৃত দ্রব্যাদি ঝিল্লিবদ্ধ করা, মাইটোকন্ড্রিয়া ATP উৎপাদন করে, এরকম কিছু কাজ হচ্ছে দেওয়া আছে। আর এই যে গোলজি বডিকে বলা হয় উদ্ভিদ কোষে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, শুক্রাণু গঠনে সাহায্য করে। এই কয়েকটা। তারপর একটা আরেকটা উদ্দীপক দেওয়া আছে, ফ্লেমিং কোষ অঙ্গাণু A প্রত্যক্ষ করেন এবং ফিলা নামকরণ করেন। ফিলা মানে কিন্তু আমরা জানি মাইটোকন্ড্রিয়ার অপর নাম হচ্ছে ফিলা। তারপর বলা হচ্ছে আবার শিম্পার কোষ অঙ্গাণু বি সর্বপ্রথম লক্ষ্য করেন। এখন ফ্লেমিং হচ্ছে মাইটোকন্ড্রিয়াকে সর্বপ্রথম লক্ষ্য করে এবং ওইটার নাম প্রথমে ফিলা হিসেবে উল্লেখ করে। আর শিম্পার একটা জিনিসই করেছে, সেটা হচ্ছে প্লাস্টিড। শিম্পার আসলে হচ্ছে প্লাস্টিড। আচ্ছা প্রথমে কি বলছে? উদ্দীপকের প্রথম অঙ্গাণুটি কি?
প্রথম অঙ্গাণুটি মাইটোকন্ড্রিয়া, এটা আমরা চিহ্নিত করেছি। উদ্দীপকের অঙ্গাণু দুটি। আচ্ছা, উদ্দীপকের অঙ্গাণু দুটির মধ্যে সাদৃশ্য অদৃশ্য কিরকম? দ্বিস্তরী ঝিল্লি বিশিষ্ট। হ্যাঁ, মাইটোকন্ড্রিয়াও দ্বিস্তরী, প্লাস্টিডও দ্বিস্তরী, দুইটাই দ্বিস্তরী। এডিপি কে এটিপি তে রূপান্তর করে। তারপর সকল জীবকোষে বর্তমান। না, সকল জীবকোষে তো ক্লোরোপ্লাস্ট তো সকল জীবকোষে থাকে না, ক্লোরোপ্লাস্ট শুধুমাত্র উদ্ভিদ কোষে থাকে। তাহলে সঠিক উত্তর হবে 1 ও 2। তারপর নিচের গঠনটির আলোকে 7 ও 8 এর উত্তর দাও। আচ্ছা, এখানে একটা গঠন দেওয়া আছে হাইড্রোজেন বন্ধন এবং কার্বন বন্ধন নিয়ে। উদ্দীপকের যৌগটি কি? উদ্দীপকের যৌগটি হচ্ছে ডিএএমপি। এটাকে বলা হয় এডিনিন বা ডিএএমপি। তারপর উদ্দীপকের যৌগটি দ্বারা সৃষ্ট জৈব অ্যাসিড, মানে এটা তো ডিএনএ এর একটা জৈব অ্যাসিড। এখন এটা কি ডাবল হেলিক্স যুক্ত? হ্যাঁ, ডিএনএ অবশ্যই ডাবল হেলিক্স যুক্ত। জেনেটিক কোডন বহন করে মাস্টার মলিকুল নামে খ্যাত। সবগুলো ডিএনএ এর সাথে সবগুলো ম্যাচ হয়, তার মানে সঠিক উত্তর হবে ডি। এই যে এখানে হচ্ছে এডিনিনের আরেকটা চিত্র দেওয়া আছে, যে চিত্রের উপাদানটির নাম কি? এটার নাম হচ্ছে এডিনিন। কেন? কারণ এডিনিনের সংকেতটা দেখো, এখানে হাইড্রোজেন কয়টা আছে? 1 2 3 4 5। মানে এডিনিনের রাসায়নিক সংকেতটা হচ্ছে C5H5N5। এখানে সবগুলো পাঁচটা পাঁচটা করে থাকবে। এটা হচ্ছে এডিনিনের রাসায়নিক সংকেত, যেটা গাঠনিক চিত্রটা দেওয়া আছে। তারপর উপরোক্ত উপাদানটির বৈশিষ্ট্য হলো, মানে এডিনিনের বৈশিষ্ট্য কি? এটি ডিএনএ এর একটি উপাদান। হ্যাঁ, এডিনিন মানে এ, যেটা হচ্ছে থাইমিনের সাথে যুক্ত হয়, তার মানে এটি ডিএনএ এর একটি উপাদান। তারপরে বলা হচ্ছে এটি অন্য একটি ক্ষারকের সাথে দুটি হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে। হ্যাঁ, এটি কি করে? এডিনিনের কাজ কি? এ দ্বিবন্ধন টি, তার মানে কি দুটি হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে। এটি সুগারের সাথে কার্বনের 1 নং অবস্থানে যুক্ত থাকে। সঠিক উত্তর সবগুলো হবে। পরে বলা আছে যে এরকম ভাবে পেঁচানো একটা চিত্র দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে ডিএনএ আর এটা কি আরএনএ চিত্র। যেহেতু ডাবল হেলিক্স, ডাবল হেলিক্স কিন্তু শুধুমাত্র ডিএনএ তে থাকে। ডাবল হেলিক্স শুধুমাত্র ডিএনএ তে থাকে। এখন বলা আছে এ ও বি উভয়ের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? পেঁচানো কুণ্ডলীযুক্ত ও বিপরীতমুখী উভয়ই কি পেঁচানো কুণ্ডলীযুক্ত কিনা? তারপরে হচ্ছে এটা শুধুমাত্র পেঁচানো কুণ্ডলীযুক্ত, এটা তো কোনো কুণ্ডলী নেই, তার মানে এটা হবে না। তারপর প্রধানত সাইটোপ্লাজমে অবস্থান করে, মানে উভয় কি সাইটোপ্লাজমে অবস্থান করে কিনা? না, ডিএনএ আরএনএ কখনোই সাইটোপ্লাজমে অবস্থান করে না, ডিএনএ আরএনএ অবশ্যই নিউক্লিয়াসে থাকে। তারপরে বলা আছে অসংখ্য নিউক্লিওটাইড যুক্ত। হ্যাঁ, অসংখ্য নিউক্লিওটাইড যুক্ত, এটাই সঠিক উত্তর হবে। আচ্ছা, এখানে দেখো এই যে চিত্র এ হচ্ছে ডিএনএ গঠন, চিত্র বি হচ্ছে আরএনএ গঠন, মানে এটা ডিএনএ এটা আরএনএ। এই ব্যাখ্যাটাও দেওয়া আছে, এটা আমাদের ঢাকা বোর্ড 23 এসেছিল, রিসেন্ট কোশ্চেন। তারপর উদ্দীপকের সংঘটিত প্রক্রিয়া এক্স ও ওয়াই এর ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? উভয় প্রক্রিয়ায় রাইবোজোম সংঘটিত হয়, মানে দুইটাই কি রাইবোজোমে সংঘটিত হয়? না, শুধুমাত্র আরএনএটা রাইবোজোমে সংঘটিত হয়। প্রক্রিয়া ওয়াই এর সাথে টিআরএনএ সংশ্লিষ্ট। প্রক্রিয়া ওয়াই কোনটা ছিল? প্রকৃত ওয়াই কি ছিল? মানে এই যে আরএনএ ছিল, আরএনএ থেকে অ্যামাইনো অ্যাসিড, মানে কি আরএনএ থেকে প্রোটিনকে ট্রান্সলেট করছে। তার মানে আরএনএ থেকে যেহেতু প্রোটিনকে ট্রান্সলেট করছে, মানে এটা কি টিআরএনএ, ট্রান্সলেট আরএনএ, তার মানে সঠিক উত্তর বি। এই যে ব্যাখ্যা দেওয়া আছে যে এমআরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়াকে ট্রান্সলেশন বলে। খুব সুন্দরভাবে ব্যাখ্যা দেওয়া আছে। তারপর একটা চিত্র দেওয়া আছে, চিত্রটা হচ্ছে উদ্ভিদ কোষ। এখন বলা আছে উদ্দীপকের এই অংশটির নাম কি? এই অংশটির নাম হচ্ছে, এই যে এটা হচ্ছে এই অংশ, তার মানে এটার নাম কি? এটার নাম হচ্ছে নিউক্লিক অ্যাসিড। সাইটোপ্লাজমে যে জেলির মতন অঙ্গাণুটি থাকে বা অংশটা থাকে, সেটাকে বলা হয় নিউক্লিক অ্যাসিড। নিচের চিত্রটি লক্ষ্য করো, গোলজি বডি চিত্র দেওয়া আছে। এখন বলা আছে দ্বি চিহ্নিত অংশের নাম কি? এই যে লম্বা যে অংশটা এতটুকু, এই অংশটার নাম হচ্ছে সিস্টার্নি, আর বাকি ছোট ছোট গুলো হচ্ছে ভ্যাকিউল ভেসিকল। তারপর বলা আছে উপরের চিত্রের বৈশিষ্ট্য হলো, মানে গোলজি বডির বৈশিষ্ট্য কি? এই যে গোলজি বডির কাজের যে ছকটা ছিল, এটা পড়লেই আমরা এটা পারবো। এটা হচ্ছে লাইসোজোম গঠন করে, কোষ প্লেট তৈরি করে। হ্যাঁ, 1 ও 2 হবে। ফ্যাগোসাইটোসিস হচ্ছে গোলজি বডির কাজ নাম। তারপরে এই চিহ্নিত অংশটি কি? এই চিহ্নিত অংশটি হচ্ছে ক্রিস্টি। এই যে এই চিহ্নিত, এই যে এই জায়গাগুলো, যে এই ভাঁজগুলোকে বলা হয় ক্রিস্টি। এটা আগেও বলা হয়েছে, তার মানে সঠিক উত্তর হবে ক্রিস্টি। এই চিহ্নিত অংশটির নাম কি? অঙ্গাণুটির নাম হচ্ছে মাইটোকন্ড্রিয়া, এবং এই যে আঙ্গুলের মতো ভাঁজ, এগুলোকে বলা হয় ক্রিস্টি। তারপর উদ্দীপকের অঙ্গাণু মানে মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়াকে শক্তিঘর হিসেবে পরিচিত। হ্যাঁ, সঠিক। তারপর হচ্ছে ক্যালসিয়াম 2+, আয়রন 2+, ম্যাঙ্গানিজ 2+, আয়রন সঞ্চিত থাকে। হ্যাঁ, মাইটোকন্ড্রিয়া এই আয়নগুলো সঞ্চিত রাখে। সকল জীবকোষে বর্তমান। সকল জীবকোষে বর্তমান না, মাইটোকন্ড্রিয়া বেশ কিছু জীবে হচ্ছে মাইটোকন্ড্রিয়া থাকে না, তার মানে সঠিক উত্তর হবে 1 ও 2। আদি কোষে মাইটোকন্ড্রিয়া থাকে না। তারপর এটা দেখো একটা অ্যান্টিকোডন করা আছে, যেটা হচ্ছে আরএনএ, লিডার, ট্রেইলার আর হচ্ছে 3, 5। আচ্ছা, চিত্রের বস্তুটি ডিএনএ হতে যে প্রক্রিয়া উৎপন্ন হয়, মানে ডিএনএ হতে আরএনএ যে প্রক্রিয়া উৎপন্ন হয়, তাকে কি বলা হয়? ট্রান্সক্রিপশন। সঠিক উত্তর হবে ট্রান্সক্রিপশন।
যদি বলা হতো যে এই যে চিত্রের এই বস্তুটা থেকে কিভাবে ডিএনএ উৎপন্ন হবে, মানে আরএনএ থেকে কিভাবে ডিএনএ উৎপন্ন হবে, তাহলে হতো রিভার্স ট্রান্সক্রিপশন। কিন্তু ডিএনএ থেকে আরএনএ কিভাবে উৎপন্ন হবে, তার মানে হচ্ছে ট্রান্সক্রিপশন। চিত্রটির ক্ষেত্রে কোন উক্তিটি সঠিক? কোন উক্তিটি সঠিক? মনোসিস্টোনিক হলে একটি প্রোটিন তৈরির সংকেত বহন করে। পলিসিস্টোনিক, মনো মানে হচ্ছে একদম ছোট, পলি মানে আরেকটু বড়। পলিসিস্টোনিক হলে একাধিক প্রোটিন তৈরির সংকেত বহন করে। হ্যাঁ, মনো মানে যেহেতু একদম ছোট, এখানে শুধুমাত্র একটি প্রোটিন থাকে। আর পলি মানে যেহেতু কিছু জিনিস মিক্স করা, তার মানে এখানে একাধিক প্রোটিন থাকতে পারে। আর জেনেটিক বার্তা সাইটোপ্লাজম হতে নিউক্লিয়াসে নিয়ে যায় না, জেনেটিক বার্তা হচ্ছে নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে নিয়ে যায়। যেহেতু ডিএনএ আরএনএ দুইটাই শুধুমাত্র নিউক্লিয়াসে থাকে, তাহলে সঠিক উত্তর কোনটা হবে? 1 ও 2। তারপর তারপর হচ্ছে দুইটা এরকম কিছু নাইট্রোজেন বেস দেওয়া আছে, বলা আছে চিত্র পি তে হাইড্রোজেন বন্ডের সংখ্যা কত। এখানে আমরা কি কি দেখতে পাচ্ছি? সি, এ, জি এগুলো দেওয়া আছে। মানে নাইট্রোজেন বেস কিভাবে গঠন করে, শুধুমাত্র এই যে এখানে ব্যাখ্যাটা খুব সুন্দরভাবে দেওয়া আছে। আচ্ছা, এটা হচ্ছে দ্বিবন্ধন হবে, শুধুমাত্র দুইটা হবে। এইটি শুধুমাত্র দুইটা হবে। আর সিজি হচ্ছে ত্রিবন্ধন হয়। এখন এখানে সিজি যেহেতু ত্রিবন্ধন, তার মানে এই জিনিসটাকে আমরা তিনবার রিপ্রেজেন্ট করব। এই যে সিজি, সিজি, সিজি। আর এটি যেহেতু দ্বিবন্ধন, তাহলে এটাকে আমরা কয়বার করব? দুইবার। এইভাবে হচ্ছে আমরা টোটাল মোট যে হাইড্রোজেন বন্ড এটা গঠন করতে পারবো। এখন সিজি তে তো হাইড্রোজেন বন্ড তিনটা থাকে, তার মানে কি তিনটা করে হবে। আর এটিতে হচ্ছে হাইড্রোজেন বন্ড দুইটা থাকে, তার মানে 3 যোগ 2 যোগ 3 যোগ 2 যোগ 3 সর্বমোট হচ্ছে 13টি। তাহলে সঠিক উত্তর হবে সি, 13টি। এভাবে হচ্ছে আমরা হাইড্রোজেন বন্ড গঠন করব। তারপরে প্রশ্ন হচ্ছে উদ্দীপক হতে সৃষ্ট এমআরএনএ, উদ্দীপক হতে সৃষ্ট এমআরএনএ, উদ্দীপক এটা কি ছিল? সি, এ, তারপরে জি, এ, জি। আচ্ছা, এটা থেকে সৃষ্ট এমআরএনএ, এটা থেকে সৃষ্ট এমআরএনএ মানে সি, সি কিসে কনভার্ট হবে? জি তে কনভার্ট হবে। যেহেতু সি আর জি হচ্ছে ট্রিপল বন্ড গঠন করে। এ কিসে কনভার্ট হবে? এ হচ্ছে নরমালি টি তে কনভার্ট হয়, কিন্তু এমআরএনএ যখন আসবে তখন ইউ তে কনভার্ট হবে। জিটা আবার সি হয়ে যাবে, এ আবার ইউ হয়ে যাবে, এই জি আবার সি হবে। মানে সঠিক উত্তর কি আছে? জি ইউ সি ইউ সি। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা? এই যে জি ইউ সি ইউ সি, এটা হচ্ছে এটা উত্তর। তারপর নিচের ছকটি লক্ষ্য করো। নিচের ছক কি দেওয়া আছে? প্রথমে হচ্ছে ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে আবার প্রোটিন উৎপন্ন হয়। এখন বলা আছে উদ্দীপকে উল্লেখিত বি প্রক্রিয়াটিকে কি বলে? বি প্রক্রিয়া মানে এই যে এতটুকু, একটি আরএনএ থেকে প্রোটিন যে উৎপন্ন হয় এটাকে কি বলে? আরএনএ থেকে প্রোটিনকে কি বলা হয়? ট্রান্সলেশন। আরএনএ থেকে প্রোটিন হচ্ছে ট্রান্সলেশন। যদি ডিএনএ থেকে আরএনএ বলতো তাহলে আমরা ট্রান্সক্রিপশন দিতে পারতাম। তারপরে বলা আছে উদ্দীপকের এই প্রক্রিয়া সম্পন্ন করতে প্রয়োজন। এই প্রক্রিয়া মানে কি? ডিএনএ থেকে আরএনএ ট্রান্সক্রিপশন সম্পন্ন করতে আমাদের কি প্রয়োজন? আরএনএ পলিমারেজ প্রয়োজন, সহযোগী লিপিড, ডিএনএ ছাঁচ। সহযোগী লিপিড প্রয়োজন হয় না, লিপিড হচ্ছে লিপিড লাগে যদি আরএনএ থেকে প্রোটিনে কনভার্ট করে, কিন্তু ডিএনএ থেকে আরএনএ তে লিপিড লাগে না। তাহলে সঠিক উত্তর হবে 1 ও 3। তারপর এটা কি দেওয়া আছে দেখো, এটা হচ্ছে একটি ডাবল বন্ডের ডিএনএ। একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ উৎপন্ন হয়েছে। উদ্দীপকের পি থেকে কিউ তৈরি হওয়ার প্রক্রিয়াটিকে কি বলে? মানে একটা ডিএনএ থেকে যখন একটা আরএনএ হয় তখন ট্রান্সক্রিপশন বলে, কিন্তু একটি ডিএনএ থেকে যদি দুইটা ডিএনএ হয় তাহলে এটাকে বলা হয় রেপ্লিকেশন। এটাকে বলা হয় রেপ্লিকেশন। উক্ত প্রক্রিয়ায় ব্যবহৃত এনজাইম, মানে ডিএনএ থেকে যে ডিএনএ উৎপন্ন হয় এখানে কোন এনজাইম ব্যবহৃত হয়? এনজাইম হচ্ছে হেলিকেজ। আরএনএ পলিমারেজ হয় না, কারণ এখানে ডিএনএ থেকে আরএনএ তে আরএনএ পলিমারেজ লাগে না। আরএনএ থেকে যখন প্রোটিনে যায় তখন হচ্ছে আমাদের আরএনএ পলিমারেজ লাগে। তাহলে এটা হবে না, উত্তর হবে হেলিকেজ এবং ডিএনএ পলিমারেজ, মানে বি হবে উত্তর। তারপরের প্রশ্ন, উদ্দীপকের এই অংশটির নাম কি? এখানে এই যে এই বড় অংশটা, এটার নাম কি? বড় অংশটার নাম হচ্ছে সিস্টার্নি। বড় অংশ, যে বড় অংশটা থাকে এটা মেইনলি হচ্ছে এই বস্তুটার নাম হচ্ছে, অঙ্গনটির নাম হচ্ছে গোজি বস্তু। আর এখানে বলা আছে এই অংশটির নাম কি? এখানে বি অংশ যেটা সেটা হচ্ছে সিস্টার্নি এবং এই অংশের নাম হচ্ছে ভ্যাকুয়াল। এই যে এই বড়গুলা হচ্ছে ভ্যাকুয়াল আর একদম ছোটগুলা হচ্ছে এগুলো হচ্ছে ভ্যাসিকল। তারপর উদ্দীপকের বি চিহ্নিত অংশটি মানে গোজি বডি বিভিন্ন ধরনের এনজাইমে পরিপূর্ণ। গোজি বডিতে কি বিভিন্ন ধরনের এনজাইম থাকে কিনা? হ্যাঁ থাকে। কার্বোহাইড্রেট, লিপিড ও প্রোটিন থাকে, যার কারণে গোজি বডিকে কার্বোহাইড্রেট ফ্যাক্টর বলা হয়। মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে উৎপন্ন। হ্যাঁ, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকেই মেইনলি হচ্ছে গোজি বডি উৎপন্ন হয়। তাহলে সঠিক উত্তর সবগুলো। তারপর এখানে কিসের চিত্র দেওয়া আছে? এটা মাইটোকন্ড্রিয়ার। উদ্দীপকে এই চিহ্নিত অংশটির নাম কি? এটা হচ্ছে পুরাটা মাইটোকন্ড্রিয়া, কিন্তু এই যে ভিতরের এই অংশটা, এই অংশটার নাম হচ্ছে ম্যাট্রিক্স। ভিতরের এই অংশটার নাম হচ্ছে ম্যাট্রিক্স, কিন্তু যদি এই যে এই অংশগুলোর নাম বলতো তাহলে আমরা দিতাম হচ্ছে ক্রিস্টি। কিন্তু ভিতরে যে খালি অংশটুকু আছে এটার নাম হচ্ছে ম্যাট্রিক্স।
পরে বলা আছে উদ্দীপকের অঙ্গাণুটি শক্তি উৎপাদন করে, হ্যাঁ মাইটোকন্ড্রিয়া শক্তি উৎপাদন করে। তারপর বলা আছে লাইসোজোম তৈরি করে, লাইসোজোম তৈরি করে না, কোএনজাইম ধারণ করে। তার মানে 1 ও 3 হবে সঠিক উত্তর। তারপর পরে হচ্ছে ক্লোরোপ্লাস্টের চিত্র দেওয়া আছে। চিত্র এ অংশটির নাম কি? এই অংশটির নাম হচ্ছে, এই যে এই অংশটির নাম কি? গ্রানাম বা থাইলাকয়েড। এখানে অপশনে দেওয়া আছে গ্রানাম, তাহলে সঠিক উত্তর হচ্ছে গ্রানাম। তারপর চিত্র বি মানে সম্পূর্ণ ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টের কাজ কি? শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত, হ্যাঁ শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে। ফটোফসফোরাইলেশন, ফটোফসফোরাইলেশন মানেই হচ্ছে আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে। ফটো রেসপিরেশন, হ্যাঁ ফটো রেসপিরেশনও করে। তাহলে সঠিক উত্তর হচ্ছে 1, 2 ও 3। তারপর এই যে একটা চিত্র দেওয়া আছে, বলা আছে চিত্রে প্রদর্শিত অণুটিতে অনুপস্থিত কোনটি? আচ্ছা এটা হচ্ছে এটা ডিএনএ চিত্র। এখন ডিএনএ চিত্রতে আমরা জানি ডিএনএ তে আমাদের কি থাকে? এডিনিন থাকে, গুয়ানিন থাকে, সাইটোসিন থাকে, কিন্তু ইউরাসিল থাকে না। তার মানে অনুপস্থিত কোনটা এখানে? ইউরাসিল। ইউরাসিলের বদলে কি থাকে? থাইমিন থাকে। ইউরাসিলের বদলে হচ্ছে ডিএনএ তে থাইমিন থাকে। এটা হচ্ছে ডিএনএ চিত্র। এই যে এখানে লেখা আছে প্রদত্ত চিত্রটি হলো ডিএনএ এর ডাবল হেলিক্স গঠন, ডিএনএ তে ইউরাসিল অনুপস্থিত, ইউরাসিলের বদলে থাইমিন থাকে। তারপর প্রদর্শিত অণুটিতে এক সূত্রক বিশিষ্ট হলে এদের মৌলিক পার্থক্য কি? আচ্ছা এটা তো এখন দ্বিসূত্রক আছে, কিন্তু যদি এটা এক সূত্রক হয় তাহলে এদের মৌলিক পার্থক্য কি? ক্ষারকীয় বৈশিষ্ট্য নিয়ন্ত্রণে সুগারে। এক সূত্রক মানে হচ্ছে এটা এখন ডিএনএ আছে, তখন এটা আরএনএ হবে এক সূত্রক হলে। আর আরএনএ তে হচ্ছে ক্ষারকীয় পার্থক্য থাকে, বৈশিষ্ট্য নিয়ন্ত্রণেও পার্থক্য থাকে, সুগারেও পার্থক্য থাকে। কারণ আরএনএ তে শুধুমাত্র এক কার্বন বিশিষ্ট সুগার থাকে। তাহলে সঠিক উত্তর হবে সবগুলো। তারপর হচ্ছে উদ্দীপকের যৌগটিতে নিচের কোনটি বর্তমান? মানে উদ্দীপকের যৌগটা হচ্ছে আরএনএ, আরএনএ তে কোনটি বর্তমান থাকে? রাইবোজ, গ্লুকোজ, ডিঅক্সিরাইবোজ। এখানে শুধুমাত্র রাইবোজ হবে সঠিক উত্তর। ডিঅক্সিরাইবোজ হচ্ছে ডিএনএ, আর রাইবোলোজ, গ্লুকোজ এগুলো ডিএনএ তেও থাকে না, আরএনএ তেও থাকে না। তারপর উদ্দীপকের জৈব অণুটি মানে আরএনএ ডিএনএ থেকে উৎপন্ন হয়। আরএনএ কি ডিএনএ থেকে উৎপন্ন হয় কিনা? হ্যাঁ ডিএনএ থেকে আরএনএ উৎপন্ন করা হয়, যাকে বলা হয় ট্রান্সক্রিপশন পদ্ধতি। জীবের বংশগতির চরিত্র বহন করে। হ্যাঁ আরএনএ ও জীবের বংশগতির চরিত্র বহন করে। প্রোটিন উৎপাদনে অংশগ্রহণ করে। হ্যাঁ সবগুলো হবে সঠিক উত্তর। তারপর এখানে কি দেওয়া আছে? এ এ হচ্ছে ডাবল হেলিক্স মানে ডিএনএ, আর বি হচ্ছে এক বন্ধন, তার মানে এটা হচ্ছে আরএনএ। এ হচ্ছে কি? এটা হচ্ছে ডিএনএ, আর বি হচ্ছে এই যে অ্যামাইনো অ্যাসিড বা প্রোটিন, বা এটা ছিল হচ্ছে আরএনএ। মানে এখানে মেনলি কি হয়েছে? এ থেকে হচ্ছে বি মানে ডিএনএ থেকে আরএনএ, আবার আরএনএ থেকে অ্যামাইনো অ্যাসিড, তিনটা পদ্ধতি আছে। এখন বলা হচ্ছে এ প্রক্রিয়া এবং বি প্রক্রিয়া সংঘটিত হয় যথাক্রমে। মানে এ এবং বি প্রক্রিয়া মানে কোথায় সংঘটিত হয়? রাইবোজোম ও নিউক্লিয়াসে। এখানে সঠিক উত্তর হবে নিউক্লিয়াস ও রাইবোজোমে। মানে ডিএনএ থেকে আরএনএ মেনলি তো ডিএনএ আরএনএ সবই হচ্ছে শুধুমাত্র নিউক্লিয়াসে থাকে। আর যেহেতু ডিএনএ থেকে আরএনএ হচ্ছে, তাহলে এখানে আরএনএ মানেই হচ্ছে রাইবোজোম, রাইবোজোম এখানে আসবে। তার মানে সঠিক উত্তর হবে নিউক্লিয়াস ও রাইবোজোম। উদ্দীপকের প্রক্রিয়া সমূহের ক্ষেত্রে কোনটি সঠিক? মানে এই যে পুরো তিনটা প্রসেস আছে, এখানে কোনটা সঠিক? এই প্রক্রিয়ায় প্রাইমার তৈরি হয়। প্রাইমার মানে কি বলছিলাম? রেপ্লিকেশন তৈরি হয়, মানে ডিএনএ থেকে ডিএনএ, তাহলে এটা না, সঠিক না। তারপর বি প্রক্রিয়ার সাথে টিআরএনএ সংশ্লিষ্ট। বি প্রক্রিয়া মানে এই যে আরএনএ, আরএনএর সাথে কি টিআরএনএ সংশ্লিষ্ট? হ্যাঁ আরএনএ যেহেতু 5 প্রকার, ওখানে ট্রান্সফার আরএনএ ছিল টিআরএনএ, তার মানে এটার সাথে এটা সংযুক্ত। তারপরে এ প্রক্রিয়ায় ইন্টারফেস সম্পন্ন হয় স্প্লাইসিং, না এগুলো না, শুধুমাত্র বি হবে সঠিক উত্তর। মানে আরএনএর সাথে টিআরএনএ সংশ্লিষ্ট, এটা হবে সঠিক উত্তর। তারপরে এখানে আবার হচ্ছে এমআরএনএ দেওয়া আছে এবং কিছু নাইট্রোজেন বন্ড দেওয়া আছে। উদ্দীপকের এই চিত্রে হাইড্রোজেন বন্ড কতটি? এখানে হাইড্রোজেন বন্ড কতটি আছে? হাইড্রোজেন বন্ড যেখানেই চাক না কেন আমরা দেখবো যে এখানে কয়টা এটি আছে, কয়টা সিজি আছে। তাহলে এটি কয়টা আছে? এই যে দুইটা আছে এটি, সিজি আছে আবার দুইটা। তাহলে এই যে এটি প্লাস এটি, সিজি প্লাস সিজি, মানে এখানে 2 আর 2 আর মাঝখানে কি থাকবে? 3 আর 3 যোগ করলে পাবো 10টি। তাহলে সঠিক উত্তর সি। তারপর কি আছে? উদ্দীপকের এই চিত্র থেকে এমআরএনএ সৃষ্টি করতে ব্যবহৃত হয়। আচ্ছা এই চিত্রে মানে এই চিত্রটা ছিল কি? ডিএনএ। যেহেতু এই টি আছে, টি মানে কি? এটা ডিএনএ। যদি ইউ থাকতো তাহলে আমরা বুঝে নিতাম যেটা হচ্ছে আরএনএ। তাহলে কি বলা আছে? এই চিত্র থেকে এমআরএনএ মানে ডিএনএ থেকে যখন আমরা এমআরএনএ তৈরি করব, আচ্ছা তখন আরএনএ পলিমারেজ হয়, ডিএনএ পলিমারেজ হয়, নাইট্রোজেন ক্ষার AUGC উৎপন্ন হয়, নাইট্রোজেন ক্ষার AUGC উৎপন্ন হয়, এটা ঠিক, কিন্তু ডিএনএ পলিমারেজটা হয় না। তাহলে সঠিক উত্তর হবে হচ্ছে 1 ও 3।
আচ্ছা, এই অধ্যায় থেকে তোমাদের জন্য এতটুকুই আমাদের আয়োজন ছিল। এখানে সবগুলো প্রশ্নের অনেক বেশি করে বেসিক দেওয়া আছে এবং ব্যাখ্যা দেওয়া আছে। আশা করি ক্লাসটি করে তোমরা এই অধ্যায় থেকে সম্পূর্ণভাবে এমসিকিউ এর সমস্যাগুলো সমাধান করতে পারবে।